আপনি এখন আমাদের ঘটনা শোনাবেন। তিনি হচ্ছেন আফনান ভাই। তিনিও রেগুলার আমাদের মাঝে মাঝে আসেন এবং তিনি চমৎকার ঘটনা শেয়ার করেন। আজকেও তিনি একটা ঘটনা শেয়ার করবেন, আমরা তার ঘটনায় যাব। জি, আপনার ভাই আসসালামু আলাইকুম। আপনার ঘটনায় যাই আমরা। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই ভালো আছেন জি। নিশ্চয়ই। আর ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে শরীরটা বেশ অসুস্থ। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আরকি। যে হয়তোবা অসুস্থতার কারণে ওভাবে বলতে পারবো না। তারপরও চেষ্টা করছি আরকি। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে যিনি আমাকে বলেছেন, উনি ওনার নামটা বলতে নিষেধ করেছেন যেন আমি নামটা বলছি না। উনি বর্তমানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে C&F এজেন্ট হিসাবে কাজ করেন ওখানে। উনার বাড়ি নোয়াখালী চৌমুহনীতে। উনি ৯৫ সালের দিকে ওমানে যান। তো ওমানের মাস্কটে উনি থাকতেন। ওমানের রাজধানী মাস্কটে আরকি। তো উনার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে উনার খুব আকাঙ্ক্ষা ছিল উনার একটা পুত্র সন্তানের। কিন্তু উনার পরপর ৩ টা সন্তানই কন্যা সন্তান হয়। এজন্য পুত্র সন্তানের জন্য উনার অনেক একটা আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে। অনেক চেষ্টাও করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া তদবির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো উনি ওমানে যখন যান ১৯৯৫ সালের দিকে, তখন ওমানে যখন মাস্কটে উনি থাকা শুরু করেন, তো মাঝে মাঝে কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে ট্যুরে নিয়ে যেত মাঝে মাঝে অফ টাইমে। তখন এক সময়ে অফিস থেকে বলা হয় যে বাহালা নামক একটা স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে রাসেল ভাই বলে রাখি যে বাহালা জায়গাটা ইউনেস্কো ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে ত্রয়োদশ শতাব্দীর বিভিন্ন দুর্গগুলো রয়েছে, অনেক স্থাপনা রয়েছে সেখানে, অনেক প্রাচীন দুর্গ বা অনেক স্থাপনা আছে আর কি। তো অনেকেই ওখানে যান। ইন্টারনেটে আপনারা সার্চ দিলে বাহালা দেখতে পারবেন। তো বাহালা কিন্তু আরেকটা কারণে বেশ, ওটার কারণে যেমন বিখ্যাত, আরেকটা কারণে খুব কুখ্যাত। সেটা হচ্ছে বাহালার বেশ কিছু গ্রাম ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের জন্য বিখ্যাত। আচ্ছা। তো উনি যখন ওখানে যাবেন বলে ফিক্স করলেন, তো উনি ওনার যারা কলিগ আছেন অনেকের কাছে ওনার সমস্যাটা শেয়ার করেছিলেন যে উনি চেষ্টা তদবির করেছেন কিন্তু ওনার ছেলে সন্তান হয় না। তো দক্ষিণ ভারতের এক ভদ্রলোক ওনার সাথে থাকতেন, ওনার কলিগ। তো উনি বললেন যে উনি এর আগে ওখানে গিয়েছিলেন, ওখানে এক লোকের সাথে তার পরিচয় আছে, ওনার কাছ থেকে তদবির নিয়ে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যা সলভ হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, এখন যাওয়ার পরে ওই লোকের সাথে যেন পরিচয় করিয়ে দেয়। তো অফিস থেকে ওখানে নিয়ে যাওয়ার পর ওই লোকের সাথে তার পরিচয় হয়। ওখানে গিয়ে ওনার সমস্যার কথা উনি বলেন। তো ওই লোকের সাথে যখন ওনার সমস্যার কথা বলেন, ওই লোকটা বলে হ্যাঁ ঠিক আছে, আপনার এই সমস্যাটা সলভ করা যাবে। তো একটা তাবিজ ওনাকে দিয়ে দেন, বলে যে আপনি যখন দেশে যাবেন এই তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলবেন এবং আপনার পরবর্তী সন্তান হবে একটা পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর এই তাবিজটা খুলে ওই সন্তানের হাতে এটাকে বেঁধে দেবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই। তখন উনি অপেক্ষায় থাকেন কবে উনি দেশে যাবেন। তো এর মধ্যে হঠাৎ করে উনি যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে সরকারি বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। সরকার সাময়িকভাবে কোম্পানির কার্যক্রম স্থগিত করে দেন। তো কোম্পানির মালিকের সাথে ওনার সম্পর্ক ভালো থাকলেও, ভালো থাকার কারণে কোম্পানির মালিক বলেছে তুমি দেশে চলে যাও, পরে যদি আবার এটা চালু হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। তো উনি তার পাওনা টানা সবকিছু বুঝে নিয়ে উনি আবার দেশে চলে আসেন। তো দেশে আসার পর রাসেল ভাই সত্যি সত্যি প্রায় ১.৫ বছরের মাথায় ওনার একটা পুত্র সন্তান হয়। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে ওনার তো ৩ টা সন্তান ছিল, ৩ টা সন্তান কন্যা সন্তান। ঠিক যেই রাত্রে ওনার পুত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ওই কিছুক্ষণ আগেই ওনার যিনি বড় মেয়ে, সেই বড় মেয়ে বলছিল যে আমি একটু পুকুরে গোসল করতে যাব। তখন সবাই বলছে এত রাত্রে তুমি পুকুরে গোসল করতে যাবা কেন? কারণ তার বাসার সাথেই পুকুর। বলে না, আমার ইচ্ছা করছে আমি এখন পুকুরে গোসল করতে যাব। অনেকের নিষেধ সত্ত্বেও সে পুকুরে গোসল করতে যায়। কিন্তু পরবর্তীতে পুত্র সন্তান হওয়ার আনন্দে কেউ ওইদিকে আর খোঁজ খবর রাখেনি। এই ঘন্টা ৩ পরে সবাই যখন খোঁজাখুঁজি শুরু করলো সে কোথায় গেল দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত পুকুরে গিয়ে দেখা গেল তার লাশটি ভেসে উঠেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। একই সাথে পুত্র সন্তান পাওয়ার আনন্দ, সেই সাথে তার বড় সন্তানের মৃত্যু, একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ এখানে সৃষ্টি করেছিল। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তানটি বড় হতে থাকে। ঠিক পুত্র সন্তানের বয়স যখন ৬ মাস হয়, সেই ৬ মাসের সময় হঠাৎ ওনার যিনি মেজ সন্তান, মেজ যে কন্যা, সেই কন্যাটি সাপের কামড়ে মারা যায়।
ঠিক আচ্ছা। 6 মাস পুত্র সন্তানের যেদিন বয়স ওই দিনই রাতের বেলা ওই মেয়েটা সাপের কামড়ে মারা যায়। তারপরে 6 মাস পরে যখন ওই বাচ্চাটি আস্তে আস্তে কিছু কথা বলা শেখা শুরু করলো, হুম হুম। তখন এখানে মজার বিষয়, সে বাবা মা এগুলো কিছু বলতে পারতো না। সে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করত। এই শব্দগুলো মানে মিনিংলেস, আপাতত দৃষ্টিতে সেগুলো মিনিংলেস হবে, কিন্তু ওই ভদ্রলোক যার সন্তান, উনি চিন্তা করেছিলেন যে এই শব্দগুলো উনি মানে কোনো কোনো অঞ্চলে হয়তো বা শুনেছেন, এরকম হুম। ওনার কাছে মনে হচ্ছিল, কিন্তু এছাড়া উনি আর কোনো কিছুই মনে করতে পারছিলেন না। তো ওনার সন্তান যখন প্রায় 10 মাসের মতো বয়স হয়ে যায়, উনি যেভাবে আমাকে বলেছেন, যখন ঠিক 10 মাসের মতো, তখন থেকে আসলে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। তো উনি যেই ঘরে থাকতেন, ওনার স্ত্রী এবং এই সন্তানকে নিয়ে যে ঘরে থাকতেন, উনি রাতের বেলা খেয়াল করা শুরু করলেন যে জানালা যেহেতু খোলা থাকে, উনি খেয়াল করা শুরু করলেন যে জানালার সামনে বা পাশে একটা ছায়ার মতো আসা যাওয়া করে। উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা হয়তো বা তার মনের ভুল বা গাছের ছায়া বা এই টাইপের চাঁদের আলোর কারণে, এরকম কোনো কারণে এটা হচ্ছে আর কি। আচ্ছা। তো প্রথমে 1-2 দিন দেখলেন যে এরকম একই রকম হচ্ছে। উনি বাইরে গিয়ে টর্চ মেরে খুব ভালো মতো দেখতে যে না, কিছুই দেখা যায় না। হুম। তারপরে কয়েকদিন উনি ভালো মতো লক্ষ্য করলেন যে না, এটা আসলে একটা প্রাণী জাতীয় কিছু সামনে আসা যাওয়া করছে। তখন উনি কে এরকম চিৎকার চেঁচামেচি করলেন, বাইরে আবারও লাইট দিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখা যায় না। এরকম একটা জিনিস সৃষ্টি হলো। তো যাই হোক, এরপরে একদিন কি হলো, ওই ওনার যিনি শ্যালক, উনি ঢাকা থেকে মানে ওনার বাড়িতে বেড়াতে আসছিলেন। আসার পথে অনেক রাত হয়ে যায়। জি। রাত হয়ে যায়। তো ওই সময় মোবাইল ব্যবস্থা তো অত ভালো ছিল না আর কি, মানে এতটা প্রসারিত ছিল না। ওনার শ্যালকের কাছে মোবাইলও ছিল না। তো এজন্য ঠিক কখন আসতেছেন উনি ওটা জানাতে পারেন নাই আর কি। আসতেছেন যে উনি এটা জানিয়েছেন, কিন্তু ঠিক কখন আসছেন এটা ওই পরিবারকে জানাতে পারেন নাই। তো ওনারাও অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। তো উনি গভীর রাত্রে যখনই ওই ওনার দুলাভাইয়ের বাড়িতে আসেন, আসার সাথে সাথে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে আসে এবং তাকে অনেক চেষ্টা করে জ্ঞান ট্যান ফেরানো হয়। তো জ্ঞান ট্যান ফেরানোর পরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, উনি দেখেছেন যে ওই জানালার কাছে ঠিক মানুষও না পশুও না, এই মানুষ এবং পশুর অদ্ভুত মিশ্রণের একটা প্রাণী ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে। এবং উনি যখনই ওই উঠানে এসেছেন, ওই প্রাণীটি ওনার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে উনি ওই বিভৎসতা দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে রসেল ভাই, ওই ভদ্রলোক 1 মাস টানা জ্বরে ভুগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। আচ্ছা। মানে 1 মাস উনি জ্বরে ভুগেছেন, খুব জ্বরে ভুগেছেন আর কি। তো যাই হোক, এই ঘটনার পর ওই বাইরের ছায়াটি আর দেখা যায় না। এখন সমস্যা হলো, রাতের বেলা উনি ফিল করা শুরু করলেন যে ওনার ঘরের ঠিক যেই ঘরে উনি শোন, ওই ঘরের চালের উপরে কে যেন হাঁটাহাঁটি করে। তো প্রথম দিকে উনি মনে করেছিলেন যে গ্রাম অঞ্চলে, আমরা শুদ্ধ বাংলায় যেটাকে গন্ধগোকুল বলি, গ্রাম অঞ্চলে অনেকে সেটাকে খাটাস বা ওই নেইল বা এই ধরনের শব্দে এটাকে অভিহিত করেন। তো মনে করেন যে এই টাইপের কিছু হয়তো বা হাঁটাহাঁটি করে। তো বিভিন্ন ভাবে, কিন্তু এটা প্রতিদিন হচ্ছিল। উনি অনেকভাবে চেষ্টা করেছেন আসলে এটা সত্য কিনা, অনেককে পাহারার জন্য বসিয়েছিলেন, কিন্তু ওরা এই কোনো কিছুই দেখেনি। কিন্তু উনি বলেন যে ভিতর থেকে আমি এই শব্দটা পাই, কে যেন হেঁটে যাচ্ছে। এরকম কয়েকদিন হওয়ার পর, এরকম প্রায় 1 মাস চলে। ঠিক বাচ্চার বয়স যখন প্রায় 12 মাসে পা দিয়ে, মানে এখনো 1 বছর হয়নি, 12 মাসের দিকে, মানে পা দিয়ে 12 মাস রানিং, তখন উনি ফিল করলেন যে রাতের বেলা ঘরের মধ্যে ঠিক ছোট্ট আকৃতির একটি ছায়া দৌড়াদৌড়ি করে। এখন সেই ছায়াটি মনে হয় একটা বাচ্চার ছায়া, দৌড়াদৌড়ি করছে, কিন্তু এটা কোনো মানুষের আকৃতি না, জাস্ট ছায়া। উনি আলো জ্বালালেই সেই ছায়াটা দেখা যায় না। তো ঘরের ভিতরে কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়গুলো উনি বলেননি কখনো, বললে উনি ভয় পাবেন, এজন্য এই বিষয়গুলো উনি সবসময় অ্যাভয়েড করে গেছেন। তো যখন বাচ্চার বয়স ঠিক মানে 1 বছর যেদিন পূর্ণ হলো, ওই দিন ওনার বাচ্চাটা মারা যায়, ওই ছেলে সন্তানটা মারা যায়। আর ঠিক ওই দিনই ওনার কন্যা সন্তান চুলায় রান্না করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের একটা কাপড়ের একটা অংশে আগুন লেগে যায় এবং খুব সামান্যই সে আহত হয়েছিল। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে হসপিটালে ওনার ওই ছোট মেয়েটা মারা যায়। তো অথচ অতটুকু আগুনে ঝলসে গিয়ে আসলে তার মারা যাওয়ার কথা নয়। তো একই সাথে তার মানে আদরের পুত্র সন্তান এবং তার সবচেয়ে ছোট যে মেয়েটা যখন মারা গেলেন, তখন উনি খুব মানে
বেদনার্ত হয়ে পড়লেন, মানে খুব কষ্টে কষ্টে মানে পড়ে গেলেন আর কি। তো যাই হোক রাসেল ভাই, এরপরে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে, সেটা আরো মারাত্মক আর কি। উনি কিছুদিন পরে আবার ওমান থেকে কল পান ওনার কোম্পানি থেকে, যে কোম্পানি সরকারের সমস্যা চলে গেছে, তুমি চলে আসো। উনি আবার ওমানে ফিরে যান। ওমানে ফিরে যাওয়ার পর যথারীতি উনি কাজ করা শুরু করলেন। তো একদিন উনি রাতের বেলা হঠাৎ করে মানে দেখছেন তার ওই পুত্র সন্তানটি তার ঘরের মধ্যে, আচ্ছা, এবং সে হেঁটে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে। আগে যেরকম ছায়াটা দেখছিলেন ওই যে ইসের মধ্যে, ঠিক মনে হচ্ছে যে ওই ছায়াটি ঠিক ওইভাবেই দৌড়াচ্ছে, কিন্তু এটা এখন মানুষের অবয়বে। এবং উনি লাইট জ্বালিয়ে দেখছেন যে হ্যাঁ, লাইট জ্বালিয়ে এখন তাকে দেখা যাচ্ছে, সে ওইটাই তার সন্তান। কিন্তু তার যে 1 বছর বয়স হয়েছিল, ওই 1 বছর বয়সে দৌড়াদৌড়ি করার কথা নয়, আর সে তো মারা গিয়েছে, সে এখানে আসলো কিভাবে? তখন সে সন্তানের কাছ, সেই সন্তানটি খেয়াল করলেন যে সন্তানটি খুব বড় বড় চোখ করে বাবার দিকে এগিয়ে আসছে। তো উনি এটা দেখে খুব ভয় পেলেন, এবং ওই চোখ করে এগিয়ে এসেই হঠাৎ করে তার ডান হাতে প্রচন্ড জোরে এক কামড় বসিয়ে দেয়, এবং কামড় দিয়ে ওনার শরীরের মাংসের একটা অংশের মাংসই ছিঁড়ে নিয়ে চলে যায়। তো উনি প্রচন্ড চিৎকার দেন, তার আশেপাশ থেকে রুম থেকে লোকজন চলে আসে, এবং লোকজন এসে দেখে সত্যি তার হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে থেকে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক সব ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়। এরপরে রাসেল ভাই উনি সেই মাস্কট থেকে 200 কিলোমিটার দূরে সেই বাহালা নামক স্থানে উনি যান। সেখানে যাওয়ার পরে ওই যেই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছিল, যার কাছ থেকে উনি ওই ব্ল্যাক ম্যাজিকের যেই তাবিজটা নিয়ে এসেছিল, তার সাথে দেখা করেন। তার সাথে দেখা করার পরে উনি এই বিষয়টা খুলে বলেন যে এটা এরকম এরকম হয়েছে। তো এরকম এরকম হয়েছে এইটা বলার পর, এবং ওই বাচ্চাটি কিছু শব্দ উচ্চারণ করেছিল, যে শব্দগুলো, ওই শব্দগুলো বলেন যে এই শব্দগুলো এরকম উচ্চারণ করেছে। তো উনি বলেন যে এই শব্দের অর্থ হচ্ছে যে মেরে ফেলবো, খেয়ে ফেলবো, সবাইকে শেষ করে দিব, ঠিক এরকম কিছু অর্থ ওই শব্দগুলোর অর্থগুলো ছিল। আসলে ভাই একটা জিনিস মানে বলতে আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে যে ওই বাচ্চাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরস্থানটা ছিল খুবই প্রোটেক্টেড একটা জায়গা, চারদিকে উঁচু দেয়াল করা, এবং গেটটাও কলাপসিবল গেট করে উঁচু করা, যে মানে যাতে শিয়াল কুকুর ঢুকতে না পারে, গরু ঢুকতে না পারে কবরস্থানে। এবং ওখানে মানে পরিচিত আছে, মানে ওখানে স্থানীয়ভাবে সবাই জানে যে ওই কবরস্থানগুলোতে সাধারণত ওই শিয়াল কুকুর ঢোকে না, বা লাশ মানে কেউ ঘুরে লাশ বিকৃত করার কোনো সুযোগ থাকে না শিয়াল কুকুরের। কিন্তু ওই বাচ্চা রাসেল ভাই যেদিন কবর দেওয়া হয়েছিল, তার পরের দিন সকালবেলায় ওই কবরটা সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যাবে, এবং ভিতরে ডেড বডি ছিল না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো রাসেল ভাই, যে ওনার প্রথম সন্তান মেয়ে যেদিন মারা গেলেন, এবং তার পুত্র সন্তান যেদিন জন্ম নিলেন, আবার মেজ সন্তান যেদিন মানে মারা গেলেন, এবং পুত্র সন্তানও যেদিন 6 মাস, এবং পুত্র সন্তানও যেদিন মারা গেলেন, এবং তার ছোট সন্তানও যেদিন মারা গেলেন, উভয়ের সময়ই এটা ছিল রাতের বেলা, এবং তখন ওই রাতটা ছিল, প্রত্যেকটা রাতই অ্যানালাইসিস করে উনি দেখেছেন এটা ছিল আমাবস্যার রাত। তো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে রাসেল ভাই একটা জিনিস মেসেজ দিতে চাই লিসেনারদেরকে, যে অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক, যখন অনেকের সন্তান হয় না, অনেকে এরকম জাদু তদবিরের আশ্রয় নেন, কিন্তু আসলে এটার দ্বারা সাময়িক ফল কতটুকু হয় আমি জানি না, কিন্তু এটা ইন ফিউচার যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে, আজকের এই ঘটনাটাই তার প্রমাণ। তো রাসেল ভাই উনি এখন ভালো আছেন, ওনার এখন পুত্র সন্তানও হয়েছে, কন্যা সন্তানও হয়েছে, উনি ফ্যামিলিতে এখন হ্যাপি আছেন। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। ঘটনাটির আগে ছোট্ট করে বলে রাখি, আপনাদের কারো কারো যারা এখন শুনছেন, এমন কি কেউ আছেন যার টয়লেটে একা একা রাতের বেলা যেতে ভয় লাগে? আমি কেন জিজ্ঞেস করলাম সেটাও বলে দিচ্ছি। এখন যে ঘটনাটা আমরা শুনবো, সেই ঘটনাটি যিনি বলেছেন তার পুরো 1 বছর কোনো একটা কারণে টয়লেটে যেতে ভয় লেগেছে। আমি জানি অনেকে এই ঘটনা শুনেছেন, আবার এমনও আছেন যারা 2012 পরেও ঘটনা শোনা শুরু করেছেন। তাদের জন্য অনেক অন্যরকম লাগবে। যারা শুনেছেন তাদের আরো একবার শুনতে ক্ষতি কি।
চলুন শুনে আসি সেই ঘটনাটি। এনিওয়েজ, আমাকে একজন ঘটনাটা পাঠিয়েছেন যিনি তিনি লিখছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ, এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো 100 বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত 2টো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিংয়ে না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দুশ্চিপনায় কাটত। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনে ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা করতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তা সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে 2 বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি, ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়, খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে
আসো ভালো লাগবে, হাত মুখে পানি দিয়ে আসো ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই, হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের 2 ভাইয়ের জন্য 2টো তাবিজ জানিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরেই। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে 2টা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল, আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন, যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কড়া ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগাঁ যাবার দরকার পড়ল। সেই সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে ভাগ্য ভালো বলতে হবে। ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি।
কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাফন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল। কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হয়েছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান, সিলেট থেকে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট। তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসাধারণ একটি ঘটনা, আমার খুবই ভালো লেগেছে। কেমন লাগলো? যাই হোক, যেমনই লাগুক না কেন, এখন যেটা করব সেটা হচ্ছে এখন নতুন একটা ঘটনায় যাব আমরা। যিনি ঘটনা লিখছেন তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি ফার্স্টেই সরি বলতে চাই। আমাকে বাংলিশে টাইপ করতে হচ্ছে এই জন্য। আমি সজল, থাকি অস্ট্রেলিয়ার মেলবোর্নে। আজকে আমি আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার এখানে আসা হয় 2016 মার্চে। আসার পর হঠাৎ রুম খুঁজে না পাওয়াতে একটা হোস্টেলে উঠি। যাই হোক, নিউ প্লেস, ভালোই কাটছিল দিনগুলো। এর মাঝে আমি একটা বাসা পেয়ে যাই ফর রেন্ট পারপাস। বাসার লোকেশনটা একটু রিমোট হলেও এরিয়াটা অনেক সুন্দর ছিল, যেখানে 2 বেডরুমের ফ্ল্যাটের প্রাইসেই আমি একটা ফুল হাউস ব্যাকইয়ার্ড সহ পেয়ে গেলাম। তাই এত চিন্তা না করে নিয়ে নিলাম, অ্যাজ আমার ফ্রেন্ড ওয়াজ কামিং উইদিন আ মান্থ। সো আমি একাই থাকা স্টার্ট করলাম। আমার বাসায় আসি, দেন ফুড, তারপরে কিছুক্ষণ ফেসবুক, তারপর কিছু হোমওয়ার্ক, দেন ঘুমিয়ে যাওয়া। 1-2 উইকস ভালোই ছিল। হঠাৎ প্রবলেম শুরু হলো এক রাতে আমি ফেসবুক ব্রাউজ করতে করতে মেবি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফিল করা স্টার্ট করলাম আমার মুখে পানির ফোঁটা পড়ছে। চোখ খুলে দেখলাম ঠিক রুফ থেকে একটা কুকুরের মাথা ঝুলছে। আরো একবার বলছি, রুফ থেকে একটা কুকুরের মাথা ঝুলছে অ্যান্ড ব্লাডের ফোঁটা পড়ছে। আমি চিৎকার করে উঠি, লাইট জ্বালিয়ে দেখলাম কিছুই নেই। হ্যালুসিনেশন ভেবে ঘুমিয়ে পড়তে যাব, দেন দেখি হাতে আর মুখে ব্লাডের স্পট। আমি আর ঘুমাতে পারলাম না, সারা রাত ঘুমাতে পারলাম না। এই স্টোরিটা আমি কারোর সাথে শেয়ার করিনি। এরপর থেকে ভয়াবহ রকমের ব্যাড ড্রিম দেখা স্টার্ট করলাম। ড্রিমটা অলমোস্ট সেম এভরিডে, অনেকটা এরকম যে আমি অনেক ডার্ক একটা লেনে দাঁড়িয়ে আছি এবং আই ওয়াজ ফলোয়িং আ লিটল গার্ল, যার কিনা হাতে লাইটেড টেডি বিয়ার ছিল। লাইটেড টেডি বিয়ার, ও মাই গড। দেন একটা বাসার সামনে আমি আসি, যেটা কিনা একটা অ্যাবান্ডন। দেন ড্রিমটা ভেঙে যায়। I was getting scared and scared. এক রাতের কথা বলি, আমি সেম ড্রিম দেখা স্টার্ট করলাম, বাট দিস টাইম ড্রিমটা একটু এক্সটেন্ড করলো। আমি দেখলাম আমি ওই অ্যাবান্ডেন্ড হাউসে ঢুকলাম। দেন দেখলাম একটা রুমে স্মল একটা ল্যাম্প জ্বলছে অ্যান্ড দ্য লিটল গার্ল ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম দ্য ফ্লোর। এটা দেখে আর সহ্য করতে পারলাম না। আমি দৌড় দিয়ে দেওয়া শুরু করলাম। আচ্ছা, এবং আমি দৌড়া শুরু করলাম এবং দৌড়াচ্ছি আর দেখলাম অনেক ছোট বাচ্চা আমার পাশে আসছে। বাচ্চা বললে হবে না, দেখতে অনেকটা হিউম্যানের বাচ্চা হলেও ফেসটা ছিল কুকুরের মতো। আমি হঠাৎ একটা গ্রেভইয়ার্ডের সামনে এসে থামলাম। এরপর দেখলাম সেই পিচ্চি মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো এবং নিজের গলাটা ছিঁড়ে ফেললো। নেক্সট ডে when I woke up, আমি রিয়েলাইজ করলাম যে আমি আসলে অনেক পুরনো একটা গ্রেভইয়ার্ডের সামনে শুয়ে আছি। মাথা একটু ঠিক হওয়ার পর আশেপাশে ঘুরে দেখলাম যে প্রায় 80 কিলোমিটার দূরে আমার বাসা থেকে এই জায়গাটা। আমি কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। এরপর আমি যখন ফিরে আসি আমি আর ওই বাসায় ব্যাক করিনি। এরপর অনেক দিন চলে গেছে, বাট আমি এখন
ওকে, আমি জানি না কি হয়েছিল আর কেনই বা হয়েছিল, শুধু এটা ভাবছিলাম যে আর হয়তো আমি বেঁচে নেই। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। থ্যাঙ্কস টু অল। সজল, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এই ছিল ঘটনা। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। আই হোপ যে আপনারা সবাই অনেক এনজয় করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা অডিও ক্লিপ শুনে ফেলবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো সবাইকে। আজকে আমি যে ঘটনাটি আপনাদের শোনাবো সেই ঘটনাটি পাঠিয়েছেন আহনাফ আলভি। তো আমি ঘটনাটা তিনি যেভাবে আমাকে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি গল্পটা শুরু করতেছি। শহর থেকে গ্রামমুখী বাসগুলো সবসময় কেমন একটা অদ্ভুত গন্ধ নিয়ে চলে। পুরনো কন্ডিশনের এই বাসটার ভিতরেও সেই চিরচেনা গন্ধটা রাহাতে নাকে এসে লাগছে। ভেজা সিটের ফ্রম, মানুষের ঘাম, বাইরের থেকে ভেসে আসা ধুলো বালি, ডিজেলের পোড়া গন্ধ মিশিয়ে একাকার এই বাসের ভিতর। এই গন্ধটা একেবারেই নতুন নয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজের জন্য প্রায় সময় এসব রুটে ভ্রমণ করতে হয়, যেখানে সভ্যতার চাকচিক্য পৌঁছতে অনেক দেরি করে ফেলেছে। তবে এবারের যাত্রাপথটা যেন একটু বেশিই অন্যরকম। জানালার পাশে তাকিয়ে ওর মনে হচ্ছে সময় যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। উঁচু দালানকোটা আর পিচঢালা চকচকে রাস্তার পেছনে ফেলে বাসটা যখন কাঁচামাটির কাছাকাছি ভাঙাচোরা পথে নামলো, তখন থেকেই ওর ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন কাজ শুরু করেছে। ওর পাশে বসা সজীব শুরু থেকেই অস্বস্তিতে ভুগছে। ছেলেটা শহরে ছাড়া খুব বেশি কোথাও যায়নি। ওর পৃথিবীটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যাফেটেরিয়া, বন্ধুদের সাথে আড্ডা, এগুলোই। রাহাতের এবারের গবেষণার টপিক গ্রাম বাংলার লোকসংস্কার ও তার পিছনে মনস্তাত্ত্বিক ভিত্তি। এই বিষয়ের উপর ফিল্ড ওয়ার্কের জন্য ও সঙ্গী খুঁজছিল। তখন অ্যাডভেঞ্চার লোভে সজীব সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিল, কিন্তু এখন এই অ্যাব্রো থ্যাব্রো রাস্তার বাসের ঝাঁকুনিতে ওর ভিতরের সব অ্যাডভেঞ্চার হজম হয়ে যাওয়ার মতো অবস্থা। আর কত দূর রাহাত? কপাল ধরে ঘাম মুছে বিরক্ত গলায় বলল সজীব। ড্রাইভারকে জিজ্ঞেস করলেই মনে হচ্ছে যে পৃথিবীর শেষ মাথা যাচ্ছি। রাহাত জানালার বাইরে দিকে চোখ ফেরাল না। সে জানালার বাইরে দিকেই তাকিয়ে আছে। দূরে দিগন্ত বিশ্বস্ত সবুজ ধান ক্ষেত, তার মাঝে সরু একটা মেঠো পথে এঁকে বেঁকে চলে গেছে। আকাশে মেঘ জমেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। বাতাসে কেমন একটা ভেজা মাটির গন্ধ। এই পরিবেশটাই ওকে টানছে। প্রায় এসে গেছি, কন্ডাক্টর বলল। পরে স্টপ আধারপুর বাজার, ওখানে নামতে হবে। রাহাতের গলায় শান্ত ভাব। আধারপুর নামটা শুনেছিস? কি বিটগুড়ে নাম, মনে হচ্ছে যেন নামেই অন্ধকার। সবুজের গলায় স্পষ্ট বিরক্তি। রাহাত হাসলো। নামে কি আসে যায়, আমাদের কাজ তো ওখানেই। ওকে মুখে শুনেছি ওই গ্রামে নাকি সবচেয়ে পুরনো মাজারটা আছে, যার কথা আমরা বইয়ে পড়েছি। বইয়ে তো অনেক কিছুই লেখা থাকে, তার জন্য এত কষ্ট করে এখানে আসার কোনো মানে হয়? আমার তো এখনই গাছ ছমছম করছে। মানুষজন কেমন করে তাকাচ্ছে দেখছিস? রাহাত এবার সজীবের দিকে তাকিয়ে, সত্যি বাসের ভিতরে থাকা গ্রামের সহজ সরল চেহারার মানুষগুলো ওদের দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। তাদের দৃষ্টিতে কৌতূহল আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক ধরনের সতর্কতা, যেন দুটো অচেনা প্রাণী তাদের জগতের প্রবেশ করতে চলেছে। এই দৃষ্টি বিনিময়ের হাতকে আরও বেশি আগ্রহী করে তুলল। ও জানে যেখানে রহস্য যত গভীর হয় সেখানে গল্পের উপাদানও তত বেশি।
বাসটা যখন আদারপুর বাজারের সামনে এসে থামলো তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। আকাশটা কেমন যেন থমথমে হয়ে আছে। বাজার বলতে গোটা কয়েক টিনের চালার দোকান, একটা চায়ের স্টল, আর তার পাশে একটা বিশাল পুরনো বটগাছ। গাছের নিচে সিমেন্ট দিয়ে বাঁধানো চাতালে কয়েকজন বয়স্ক লোক বসে গল্প করছে। বাস থেকে নামতেই এক ঝাপটা গরম হাওয়া ওদের শরীরে লাগলো। চারপাশের পরিবেশটা কেমন যেন নিস্তব্ধ। শহরের কোলাহলের পর এই নিস্তব্ধ সজীবের কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। এখন কোন দিকে? সজীব দুটো ভারী ব্যাগ মাটিতে নামিয়ে নামিয়ে অসহায়ভাবে জিজ্ঞেস করলো। রাহাত চারদিকে একবার চোখ বুলিয়ে নিল, চায়ের দোকানের দিকে এগিয়ে গেল ও। এই ধরনের জায়গার তথ্য পাওয়া সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো চায়ের দোকান। দোকানের সামনে একটা লম্বা বেঞ্চিতে বসে থাকা লুঙ্গি পরা এক বৃদ্ধ ওদের দিকে তাকিয়েছিলেন। রাহাতের মনে হলো এই লোকটা ওদের সাহায্য করতে পারে। চাচা, এখানে থাকার জন্য কোনো হোটেল বা গেস্ট হাউস পাওয়া যাবে? রাহাত ভদ্রভাবে জিজ্ঞেস করলো। বৃদ্ধ কিছুক্ষণ কোনো কথা বললেন না। তার দৃষ্টি ওদের আপাদমস্তক জরিপ করেছিল। তারপর ধীরে সুস্থে বললেন, আপনারা তো শহরের লোক, এখানে কি মনে করে? আসলে আমরা ভার্সিটি থেকে এসেছি একটা রিসার্চের কাজে। রাহাত সহজভাবে উত্তর দিল। রিসার্চ? বৃদ্ধের কপালে ভাঁজ পড়ল। এ পোড়া গায়ের আবার কিসের রিসার্চ? সজীব এবার মুখ খুলল। ওই যে আপনাদের গ্রামে একটা পুরনো মাজার আছে না, ওরা দেখতে মূলত আসা। মাজারের নামটা শোনার সাথে সাথে বৃদ্ধর মুখের ভাব পাল্টে গেল। শুধু তিনিই নন, আশেপাশে যারা কান পেতে ওদের কথা শুনেছিল তাদের মধ্যে কেমন যেন একটা চাপা গুঞ্জন শুরু হলো। বৃদ্ধের চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, ওই মাজার? তা ওইখানে আপনাদের কি দরকার? তেমন কিছু না, শুধু কিছু তত্ত্ব আর ছবি দরকার আমাদের গবেষণার জন্য। রাহাত পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করলো। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ওই গ্রামে থাকার মতো কোনো হোটেল নাই, তবে মাজারের কাছাকাছি হাশেমের বাড়ি। মাজারে দেখাশোনা ওই করে, ওর বাড়ির একপাশে একটা ঘর খালি আছে। যদি রাজি হয় তো থাকতে পারো সেখানে। পথ নির্দেশনা নিয়ে ওরা হাশেমের চাচার বাড়ির দিকে রওনা দিল। বাজার থেকে বেরিয়ে একটা সরু মাটির রাস্তা ধরে হাঁটছে। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর পাতঝড়। দিনের আলো দ্রুত কমে যাচ্ছে। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। পরিবেশটা এতটা শান্ত যে নিজের পায়ের শব্দও যেন কেমন অচেনা এবং জোরালো শোনাচ্ছে। সজীব বারবার পিছনে তাকাচ্ছে, যেন কেউ ওদের অনুসরণ করছে। আমার একদম ভালো লাগছে না রাহাত, সজীব ফিসফিস করে বলল। লোকগুলো কেমনভাবে তাকাচ্ছিল খেয়াল করেছিস? যেন আমরা কোনো নিষিদ্ধ জায়গা পা দিয়েছি। আরে ধুর, নতুন মানুষ দেখলে গ্রামের মানুষ একটু অবাকই হয়, এটা স্বাভাবিক। তুই সব কিছুতে ভয় পাস। রাহাত ওকে আশ্বস্ত করার চেষ্টা করলো, কিন্তু ওর নিজের মনে একটা খসখসানি শুরু হয়েছিল। আদারপুর নামের সাথে গ্রামটার পরিবেশটা যেন অদ্ভুত একটা মিল আছে। কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা পুরোনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা মাটির এবং টিনের চালের। মাটির উঠানটা বেশ বড় কিন্তু অযত্নে ভরা। একপাশে একটা তুলসী মঞ্চ, অন্য পাশে কয়েকটা লাউয়ের মাচা। চারদিকে কেমন যেন একটা প্রাচীন গন্ধ। রাহাত হাশেম চাচা বলে ডাক দিতে শুরু করলো এবং একজন 60 বছরের ঊর্ধ্বে একজন লোক বেরিয়ে এলেন। পরনে সাদা ফতুয়া আর লুঙ্গি। চুলদারি প্রায় সবগুলো সাদা, কিন্তু শরীরটা এখনো বেশ শক্তপোক্ত। ওদের পরিচয় এবং আসার উদ্দেশ্য শুনে হাশেম চাচা প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেন, কিন্তু যখন শুনলেন যে ওরা শুধু দিনের বেলাতেই কাজ করবে এবং তার বিনিময়ে তাকে কিছু টাকাও দেবে, তখন তিনি রাজি হয়ে গেলেন। তার বাড়ির বাইরের দিকে ঘরটা ওদের থাকার জন্য খুলে দিলেন। ঘরটা ছোট কিন্তু বেশ পরিষ্কার। একটা চৌকি, একটা টেবিল এবং দুটো প্লাস্টিকের চেয়ার ছাড়া কিছুই নেই। ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে ওরা যখন একটু স্থির হলো তখন পুরোপুরি সন্ধ্যা নেমে গেছে। হাশেম চাচার স্ত্রী ওদের জন্য রুটি আর ডিম ভাজি নিয়ে এলেন। খাবার সময় রাহাত কথার ফাঁকে মাজারের প্রসঙ্গটা তুলল।
চাচা, মাজারটা ঠিক কোন দিকে? কাল সকালে আমরা ওই দিকেই যাব। হাসিম চাচা খাওয়া থামিয়ে দিয়ে রাহাতের দিকে তাকালেন। তার চোখে সেই এক সতর্ক দৃষ্টি। মাজার তো ওই বাঁশঝড়ের পিছনেই, ওখান থেকে বেশি দূরে না। কিন্তু একটা কথা বাপু, যা করার দিনের আলোতেই কইরো, সন্ধ্যার পর ওইদিকে কেউ যাইও না। সজীবের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। ও জিজ্ঞেস করলো, কেন চাচা, সন্ধ্যার পর গেলে কি হবে? হাসিম চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা হয় তা তোমাদের মতো শহরের শিক্ষিত ছেলেদের বিশ্বাস করার কথা না। তোমরা ওসবের মধ্যে না গেলেই ভালো। তার এই এড়িয়ে যাওয়াটা রাহাতের কৌতূহলকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, এবং ও বুঝতে পারছিল এই মাজারের ঘিরে এমন কোনো গল্প আছে যা গ্রামের লোকেরা বিশ্বাস করে এবং ভয়ও পায়। এটাই তোর গবেষণার মূল উপাদান, সে মনে মনে চিন্তা করতেছে। আপনি নির্ভয়ে বলতে পারেন চাচা, আমরা এসব নিয়েই কাজ করি। মানুষের বিশ্বাস, সংস্কার, এগুলোই আমাদের গবেষণার বিষয়। হাসিম চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিচু গলায় বলতে শুরু করলেন, বহু বছর আগের কথা। এই মাজারে যিনি শুয়েছেন তিনি ছিলেন একজন কামেল পীর। তার নাম ছিল সুলেমান শাহ। খুব জাগ্রত পীর ছিলেন, কিন্তু তার মেজাজ ছিল খুব কড়া। তিনি হুটহাট করে রেগে যেতেন। তিনি হুকুম দিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন তার মাজারে কেউ রাতের বেলা বিরক্ত না করে, বিশেষ করে মাগরিবের আজানের পর যেন কেউ তার মাজারের দরজায় কড়া না নাড়ে। কড়া নাড়লে কি হয়? রাহাত যোগে বসে জিজ্ঞেস করলো। ওর গলার স্বর উত্তেজনায় কাঁপছে। হাসিম চাচা চারিদিকে একবার দেখে নিয়ে আরও নিচু গলায় বললেন, যারা এই নিয়ম মানে না তাদের ভালো কিছু হয় না। লোকে বলে সন্ধ্যার পর মাজারের দরজা কড়া নাড়লে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, কিন্তু যখন তুমি হতাশ হয়ে ফিরে আসতে চাইবে ঠিক তখনই তোমার ঘাড়ে এসে পড়বে কারোর ঠান্ডা নিঃশ্বাস, আর কানে কাছে শোনা যাবে ফিস ফিস করে বলা কোনো কথা। সজীবের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ও ঢোক গিলে বলল, কি কথা বলে? সেটা তো কেউ জানে না, হাসিম চাচা বললেন। কারণ যে বা যারা এই ফিসফিসিনি শব্দটা শুনেছে তারা পাগল হয়ে গেছে, নয়তো গ্রাম ছেড়ে পালিয়েছে। আর যারা সাহস করে গ্রামে থেকেছে তারাও আগের মতো স্বাভাবিক নেই। সারাক্ষণ কিসের ভয় যেন গুটিয়ে থাকে, একা একা কথা বলে। ঘটনা শোনার পর ভিতরের ঘরের ভিতরটা যেন বেশি নিস্তব্ধ হয়ে গেল। বাইরের রাতের অন্ধকার তখন আরও গভীর। বাঁশ ঝড়ের বাতাসের শো শো শব্দটাও যেন কেমন ভৌতিক মনে হচ্ছে। সজীব চেয়ারে প্রায় জমে গিয়েছিল, কিন্তু রাহাতের চোখে তখন অবিশ্বাসের সাথে মিশে আসছে তীব্র এক কৌতূহল। ও যুক্তিবাদী খুবই। এটা নিছক গ্রামের কাহিনী ছাড়া কিছুই না। কোনো এক কাকতালীয় ঘটনাকে কেন্দ্র করে এই কিংবদন্তি জন্ম হয়েছে। রাতে বিছানায় শুয়ে রাতের কোনো ঘুমিয়ে আসতেছিল না। পাশে সজীব ভয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। রাহাতের মাথা শুধু হাসিম চাচার কথাগুলো ঘুরছে। মাজারের দরজায় কড়া নাড়লে পিছনে ফিস ফিস। ওর ভিতরকার গবেষক সত্তাকে আরও বারবার উস্কে দিচ্ছিল। এই কিংবদন্তির পিছনে সত্যটা খুঁজে বের করতেই হবে। ও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। কাল রাতে ও নিজে গিয়ে ওই মাজারের দরজা কড়া নাড়বে, দেখতে চায় সত্যিই কোনো ফিসফিসিনি শব্দ শোনা যায় কিনা, নাকি পুরোটাই গ্রামের বানানো কাহিনী। এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই ওর শিরদাঁড়া গিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অজানা এক ভয় নয়, বরং এক তীব্র উত্তেজনায়। পরদিন সকালে ওরা মাজারের দিকে গেল, এবং দিনের আলোয় অবশ্য জায়গাটা এত ভয়ঙ্কর মনে হচ্ছিল না। একটা বিশাল বটগাছের নিচে পুরনো শ্যাওলা পড়া দেওয়ালে একটা ছোট্ট কামরা স্থাপনা। দেয়ালে অনেক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। সামনে এক ভারী কাঠের দরজা, তাতে মোটা লোহার দরজা লাগানো। পুরো চত্বরটাও অযত্নে ভরা, আগাছায় ছেয়া আছে। রাত কয়েকটা ছবি তুললো এবং নোটবুকে কিছু তথ্য টুকে নিল। সজীব সারাক্ষণ ওর গা ঘেঁষেছিল, যেন কোনো এক মুহূর্তে কিছু একটা ঘটবে। সারাদিন ওরা গ্রামে ঘুরে এবং মানুষের সাথে কথা বললো, কিন্তু মাজারের প্রসঙ্গ উঠলেই সবাই কেন যেন এড়িয়ে যায়। সবার মুখে একটাই কথা, সন্ধ্যার পর ওদিকে যাওয়া বারণ, আর ওদিকে গেলে সমস্যা হবে।
এইগুলো শোনার পর রাহাত আরও বেশি জেদি হলো যে ওই আসল ঘটনাটা দেখতেই হবে। সন্ধ্যা নামার সাথে সাথে সজীবের অস্থিরতা বাড়তে লাগলো এবং বারবার রাহাতকে অনুরোধ করতে লাগলো যে যেন তার পরিকল্পনা বাতিল করে। প্লিজ রাহাত, চল আমরা কাল সকালে এখান থেকে ফিরে যাই, আমার একদম ভালো লাগছে না, এখানকার পরিবেশটা অন্যরকম। রাহাত ওর কাঁধে হাত রেখে বলল, আরে ভয় পাচ্ছিস কেন, কিছুই হবে না, দেখবি এটাই 21 শতাব্দী, এখানে কি আর ভূত প্রেত আছে, সবটাই মানুষের মনের ভয়। তো যা করার দিনের বেলা কর, রাতে যাওয়ার কি দরকার। গ্রামে সবাই মানা করছে। সজীবের গলায় কান্নার সুর, কারণ কিংবদন্তিটা তো রাতকেই ঘিরেই, তাই না? এটাকে পরীক্ষা করতে হলে রাতেই যেতে হবে। তুই যদি ভয় পাস তাহলে এখানে হাসেম চাচার বাড়িতে থাক, আমি একাই যাবো, সমস্যা নাই। সজীব জানে রাহাতে একবার জেদ ধরলে তাকে আটকানো সম্ভব না, আর বন্ধুকে একা ছাড়তেও মন চাইছে না। অনেক দুটানার পর ও রাজি হলো, কিন্তু শর্ত দিল ও শুধু দূর থেকে দেখবে, মাজারের চত্বরে ঢুকতে পারবে না। ওকে। রাত যখন গভীর হলো, চারদিকে নিস্তব্ধতায় ডুবে গেল, তখন ওরা দুজন ঘর থেকে বের হলো। আকাশে চাঁদ নেই, অমাবস্যা রাত, টর্চের আলো ফেলে ওরা সাবধানে এগোতে লাগলো। দিনের বেলায় যে পথটা পরিচিত মনে হয়েছিল, রাতের বেলায় সেই পথটা যেন অচানায় এক গোলক দাদা ঝিঝি পোকার ডাকটাও কেমন যেন কর্কশ শোনাচ্ছে। বাজারের ভিতর দিয়ে হাওয়া যাওয়ার সময় বেশ শব্দ হচ্ছে, তা শুনে বারবার মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। অবশেষে এরা মাজারের সামনে এসে পৌঁছালো। রাতের অন্ধকারে পুরনো স্থাপনাকে দেখাচ্ছে এক প্রকাণ্ড দত্তের মতো। বটগাছের শাখা পোশাখাগুলো অন্ধকারকে আরো ঘনীভূত করে রেখেছে। সজীব একটা নির্দিষ্ট দূরে দাঁড়িয়ে বলল, ওর শরীর ভয়ে কাঁপছে। রাহাত, এখনো সময় আছে, চল ফিরে যাই। রাহাত কোনো উত্তর দিল না। ওর সমস্ত মনোযোগ তখন ওই ভারী কাঠের দরজার দিকে। মাজার চত্বর পা রাখলো। শুকনো পাতার উপর ওর জুতার চমচম শব্দে মসমস শব্দে একটা নিস্তব্ধতা ভেঙে খানখান করে দিচ্ছে। ওর নিজে হেডফোন দিয়েও শব্দ শুনতে পাচ্ছে। ও সমস্ত সাহস এক করে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। লোহার ভারী কড়াটা হাতে নিয়ে ওর সামনে যেন বিদ্যুৎ খেয়ে গেল। কড়াটা বরফের মতো ঠান্ডা। ও একবার পিছনে সজীবের দিকে তাকালো। টর্চের আলোয় ওর ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছে। রাহাত একটা দীর্ঘশ্বাস নিল, তারপর সমস্ত শক্তি দিয়ে দরজার উপর 3বার কড়া নাড়ল। ঠক ঠক ঠক। শব্দটা রাতের নিস্তব্ধতার মধ্যে অনেক দূর পর্যন্ত ধ্বনি হয়ে গেল। তারপর কোনো উত্তর নেই, কোনো সাড়া নেই। কয়েক মুহূর্ত কেটে গেল, কিছুই হলো না। রাতের ঠোঁটের কোণে এক বিজয়ের হাসি ফুটে উঠল। ও সজীবের দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকিয়ে বোঝাচ্ছিল, দেখেছিস, কিছুই হয়নি। ও ঘুরে দাঁড়ালো ফিরে আসার জন্য। ঠিক সেই মুহূর্তে ওর কানে কাছে ঠিক পিছনে ঘাড়ে এসে এক ঝলক ঠান্ডা বাতাস, যেন কেউ বরফ শীতল নিঃশ্বাস ফেলল। আর সাথে সাথেই এক হিমশীতল তীক্ষ্ণ হিসিসে কণ্ঠস্বর কানের ফিসফিস করে কিছু একটা বলল। রাহাতে পুরো শরীর জমে গেল। ও হাতে থেকে টর্চ লাইটটা খসে পড়ে গেল। বিজয়ের হাসি মুখে লেপ্টে থাকা অবস্থাতেই ওর চোখ দুটো আতঙ্কিত বিস্ফোরিত হলো। ও নড়তে পারছে না, চিৎকার করতেও পারছে না। শুধু ফিসফিস করে কথা বলাটা ওর মগজের ভিতরে প্রতিধ্বনিত শুরু হচ্ছে। দূর থেকে সজীব দেখলো রাহাত হঠাৎ করেই পাথরের মতো স্থির হয়ে আছে। ও বুঝতে বলল ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। সময় যেন জমাট বেঁধে গিয়েছিল। রাহাতের পাথরের মতো স্থির শরীরের দিকে তাকে সজীব নিজেকে রক্তহীন করে হয়ে গেল। বন্ধুর মুখের উপর টর্চের আলো ফেলেও যা দেখলো তা ভোলার মতো নয়। রাহাতের চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো দৃষ্টি নেই। মনি দুটো স্থির, অস্বাভাবিকভাবে প্রসারিত। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসিটা ছিল, সেটা সেখানে জমে গেছে, কিন্তু এখন সেটাকে দেখাচ্ছে এক বিভৎস ভেঙের মতো। এক নিস্তব্ধ প্রাণহীন বন্ধুটি যেন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রাহাত, কিরে কথা বলছিস না কেন রাহাত? সজীবের গলায় দিয়ে বেরিয়ে আসা স্বরটা কাঁপতে কাঁপতে ছেড়ে যাচ্ছিল।
কিন্তু কোনো কোনো উত্তর নেই। রাহাত ঠিক সেভাবেই দাঁড়িয়েই আছে। ও চারপাশের বাতাসটা কেন যেন ভারী হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। সজীবের মনে হলো এই মুহূর্তে কোনো কিছু না করে তাহলে চিরদিনের জন্য তার বন্ধুকে হারাবে। নিজের সমস্ত ভয়কে এক মুহূর্তের জন্য ঝেড়ে ফেলে ও দৌড়ে মাজারের চত্বরে ঢুকলো। রাহাতের হাত এক হ্যাঁচকা টান দিল। কি হয়েছে তোর? চল এখান থেকে রাহাত। স্পর্শটা পেতেই রাহাতের শরীরের জন্য প্রাণ ফিরে এলো, কিন্তু সেটা স্বাভাবিকভাবে নয়। ও সজীবের দিকে তাকিয়ে এমনভাবে তাকালো যেন জীবনে প্রথমবার ওকে দেখছে। তারপরও ওর শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। দাঁতে দাঁত লেগে খটখট শব্দ হতে লাগলো। ও ও আমার কানে কিছু একটা বলছে। কে কে কি বলছে? চল এখান থেকে। সজীব আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাহাতের হাতটা খামচে ধরে এক টানতে টানতে ওকে নিয়ে চত্বর থেকে বেরিয়ে এলো। মাটিতে পড়ে থাকা রাহাতের টর্চ লাইটটার কথাও মনে ছিল না। নিজের টর্চের আলোয় কোনো মতে আধার চিরে ওরা বাড়ির পথের দিকে ছুটতে লাগলো। ফেরার পথটা ছিল আরও ভয়ঙ্কর। এখন আর নিস্তব্ধতা নেই, বরং চারপাশে প্রতিটা শব্দই যেন ওদের ভয় দেখানোর জন্যই তৈরি। বাজারের ভেতরে শব্দটা যেন এখন শোষ নয়, স্পষ্ট শোনাচ্ছে ফিসফিসিনির শব্দের মতো। শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়া কোনো নিশাচর প্রাণীর শব্দ শুনে মনে হচ্ছে বিশাল কেউ ওদের পেছনে থেকে ধেয়ে আসতেছে। সজীবের বুকের ভিতর হাতুড়ির ঘাড় মতো করে পড়তেছে। ওই একবারও পিছনে তাকানোর সাহস পাচ্ছে না। রাহাতের অবস্থা আরও খারাপ। ও কোনো কথাই বলছে না, শুধু সজীবের হাতটা মরার মতো করে ধরে দৌড়াচ্ছে। ওর নিঃশ্বাস ভারী আর ঘন হয়ে উঠেছে। মাঝে মাঝে ওর মুখ দিয়ে ঘোরের মধ্যে গোঙানির মতো শব্দ বেরিয়ে আসতেছে। বাড়ির উঠানে পৌঁছানোর পর সজীবের প্রাণ ফিরে এলো। হাসিম চাচা ঘরের দরজা জানালা বন্ধ, ভেতর থেকে কোনো আলো আসছে না। পুরো বাড়িটা ঘুমে মগ্ন। ওদের জন্য বরাদ্দ ঘরটা দরজা খুলে সজীব কোনো মতে রাহাতকে ভিতরে ঢেলে দিল। দরজাটা বন্ধ করে ছিটকিনি তুলে দিয়ে ওর শরীর থেকে সমস্ত শক্তি তুলে দিতেই ওর সমস্ত শক্তি যেন হারিয়ে গেল। ও দরজায় হেলান দিয়ে মাটিতে বসে পড়ল এবং বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। রাহাত চৌকির উপর গিয়ে বসলো, কিন্তু ওর বসার ভঙ্গিটাও স্বাভাবিক নয়। ও দেয়ালের দিকে মুখ করে পিঠে কুঁজো করে বসে আছে আর দুই হাত দিয়ে নিজের কান দুটো এমনভাবে চেপে ধরতে যে যেন কোনো শব্দ ওকে আটকাইতে তার কানের ভিতর ঢুকতেছে। পানি খাবি? সজীব উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতের জগ থেকে গ্লাসে পানি ঢাললো। রাহাত কোনো উত্তর দিল না, যেন এই জগতে নেই। সজীব গ্লাসটা নিয়ে ওর সামনে ধরলো। অনেকক্ষণ পর রাহাত ধীরে ধীরে হাত কান থেকে সরালো। তারপর গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সব পানি শেষ করে দিল। কিন্তু ওর থুতনি কাঁপুনি থামলো না। কি হয়েছে ওখানে রাহাত? তুই কিছু শুনেছিস? সজীবের গলায় আকুতি। রাহাতের দৃষ্টি এবং সে সজীবের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো এবং ওর ঠোঁট দুটো নড়লো। কোনো শব্দ বের হলো না। তারপর হঠাৎ করে ওর চোখে আবার আতঙ্কের বিস্ফোরণ হলো। ও ঘরের অন্ধকার কোণায় আঙুল দিয়ে অস্পষ্ট স্বরে বলল, ওই ওই তো আবার। সজীব চমকে উঠে সেদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। অন্ধকার ছাড়া আর কিছুই নেই। কিন্তু রাহাতের দৃষ্টি এমন যেন স্পষ্ট কিছু একটা দেখতে পাচ্ছে। কি দেখতেছিস ওখানে? কেনই তো। সজীবের গলায় সখীর কাঠ। আছে, ও আছে, হাসতেছে। রাহাতের স্বরটা এখনো ভয়ে আর আতঙ্কে ফেসে হচ্ছে। ও আবার দুই হাত কান চেপে ধরে মাথা নিচে করে ফেললো। চুপ 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 করলে ওকে বল, চুপ করতে বল। আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে চাই না। সজীব বুঝতে পারলো পরিস্থিতি ও নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে। রাহাতের মনের উপর ভয়ঙ্কর কিছু একটা ভর করেছে। এই মুহূর্তে একমাত্র হাসিম চাচাই হয়তো সাহায্য করতে পারবেন। ও আর এক মুহূর্ত দেরি করলো না। নিজের ঘর থেকে বেরিয়ে হাসিম চাচার ঘরের দরজায় ধাক্কা দিল। চাচা, হাসিম চাচা, দরজা খুলুন, সর্বনাশ হয়ে গেছে। কিছুক্ষণ পর ভেতর থেকে ঘুম জড়ানোর গলায় হাসিম চাচা বেরিয়ে এলো। তার চোখে ঘুমের রাজ্যের ঘুম, কিন্তু সজীবের ফ্যাকাশে এবং আতঙ্কিত মুখ দেখে তার ঘুম কেটে গেল।
কে হয়েছে বাবু, এত রাতে ডাকাডাকি করছো কেন? চাচা রাহাত, ওর যেন কি হয়ে গেছে, সজীব কাঁপতে কাঁপতে বলল। তারপর এক নিঃশ্বাসে রাতের সমস্ত ঘটনা ভুলে বলল কিভাবে রাতের সাথে জেদে হেরে গিয়ে এবং সে ওই মাজারে গিয়েছিল। সবটা শোনার পর হাসিম চাচার মুখে কোনো বিস্ময়ের চিহ্ন দেখা গেল না, তার বদলে ফুটে এলো এক গম্ভীর বিষ্ণুতা এবং অসহায়ত্ব। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমায় বারণ করেছিলাম বাবু, বড়দের কথা না শুনলে এমনই হয়। ওই জায়গায় হাওয়া ভালো না। এখন কি হবে চাচা? ও তো অদ্ভুত আচরণ করতেছে, বলছে ও নাকি ঘরের ভেতরটা কাউকে দেখতে পাচ্ছে, কথা শুনতে পাচ্ছে। হাসিম চাচার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সর্বনাশ, যা হওয়া তা তো হয়েই গেছে। ফিসফিসানি শব্দটা একবার যে শুনে ফেলে তার কান থেকে ওটা যায় না, ওটা ওর মাথার ভিতর ঢুকে গেছে, এখন সারাক্ষণ ওকে তাড়া করে বেড়াবে। এই কথা শোনার পর সজীবের মেরুদণ্ড দিয়ে দ্বিতীয়বারের মতো ঠান্ডা স্রোত বয়ে গেল। এর থেকে বাঁচার কোনো উপায় নেই চাচা, উপায় একজনেই জানে, তিনি হলেন আল্লাহ। হাসিম চাচা আকাশের দিকে তাকিয়ে বললেন, চলো দেখি ওর অবস্থা। হাসিম চাচাকে নিয়ে সজীব যখন ঘরে ঢুকলো তখন দৃশ্যটা আরো ভয়ঙ্কর। রাহাত চৌকি থেকে নেমে ঘরের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে, ওর মাথাটা মেঝের দিকে ঝুঁকে আছে, আরো বিড়বিড় করে কি সব যেন বলে চলেছে। কথাগুলো এতটাই অস্পষ্ট যে কিছুই বোঝা যাচ্ছে না। ওর ভঙ্গিটা দেখে মনে হচ্ছে যেন ও কারো কাছে ক্ষমা চাইছে। হাসিম চাচা ওর অবস্থা থেকে শিউরে উঠলেন, তিনি খুব সাবধানে ওর দিকে এগিয়ে গেলেন। রাত বাবা, কি হয়েছে তোমার? তার কণ্ঠশাসনে রাহাত চমকে মুখ তুলল, ওর চোখ দুটো টকটকে লাল, দৃষ্টি স্থির। ও হাসিম চাচার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো, যে হাসি কোনো আনন্দের নয়, যন্ত্রণার। ও আমাকে ছাড়বে না চাচা, ও আমাকে সাথে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। কথাগুলো বলতে বলতে ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করলো। হাসিম চাচা পকেট থেকে একটা ছোট কাগজ করা ভাঁজ বের করলেন, ওটা রাহাতের সামনে ধরে বললেন, এই নাও, এটা তোমার কাছে রাখো, এটা পাক কালামের আয়াত। তোমার কাছে থাকলে অশুভ কিছু তোমার কাছে আসতে পারবে না। রাহাত তাবিজের দিকে এমনভাবে তাকালো যেন ওটা কোনো বিষাক্ত সাপ। ও চিৎকার করে পিছিয়ে গিয়ে বলল, না, ওটা সরাও আমার সামনে থেকে, ওটা দেখলে আমার কষ্ট হয়, ও রাগ করছে। এই কথা শোনার পর হাসান চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন অশুভ ছায়াটা রাহাতের ওপর কতটা গভীরভাবে প্রভাব ফেলেছে। তাবিজ বা কোনো ঐশ্বরিক বস্তু এখন ওকে শান্ত করতে পারতেছে না। সেই রাতটা ছিল সজীবের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্কর রাত। হাসিম চাচা সারা রাত ওদের ঘরেই বসে রইলেন। তিনি অনবরত সূরা পড়ে যাচ্ছিলেন, আর রাহাত সারাক্ষণ সারা রাত ধরে ছটফট করলো। কখনো চিৎকার করে উঠছে, কখনো দেয়ালে মাথা ঠুকছে, কখনো বা খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ছে। ওসব আচরণই যে এমন অদ্ভুত, যেন কেউ ওকে তাড়া করে বেড়াচ্ছে। সজীব আর হাসিম চাচা দুজনে মিলে ওকে সামানোর চেষ্টা করছিল, কিন্তু রাহাত শরীরে যেন এক অসুরের শক্তি ভর করেছিল, তাকে কোনোভাবেই সামানো যাচ্ছে না। ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে যখন চারিদিকে সবচেয়ে বেশি অন্ধকার আর নিস্তব্ধ থাকে, তখন রাহাত হঠাৎ করেই একেবারেই শান্ত হয়ে গেল। ওর চৌকির ওপর উঠে বসলো, তারপর সজীবের দিকে স্থির চোখে তাকালো এবং দৃষ্টিটা এতটাই ঠান্ডা এবং অনুভূতিহীন ছিল যে সজীবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সজীব। রাহাতের গলা থেকে যে শটটা বেরিয়ে এলো সেটা স্বাভাবিকের চেয়ে বেশি গভীর আর খাদে নামানো। দরজাটা খোল। কেন, কি করবি? সজীব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। ও বাইরে দাঁড়িয়েছে, আমাকে ডাকছে। রাহাত জানালার দিকে তাকালো, বাইরে এখনো মিশমিশে অন্ধকার। না, আমি দরজা খুলবো না, তুই কোথাও যাবি না। সজীব প্রায় চিৎকার করে এটা বলল। রাহাত ধীরে ধীরে চৌকি দিকে নামলো। ওর হাঁটার ভঙ্গিটা বদলে গেছে, যেন কোনো যান্ত্রিক বা হ্যাঁচানো একটা ভাব। ও দরজার দিকে এগোতে লাগলো। রাহাত, থাম, আমার কথা শোন। রাহাত সজীবের দিকে তাকালো। ও ঠোঁটের কোণে সেই অদ্ভুত শীতল হাসিটা ফুটে উঠল।
তারপর ওর মুখটা সজীবের কানে নিয়ে এলো। ওর নিঃশ্বাসটা ছিল বরফের মতো ঠান্ডা, যেন ঠিক সেই ফিসফিসে হিসিসে গলায়ও বলল, পিছনে তাকিয়ে দেখো। সজীবের হেতুনে যেন এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গেল। ও জানে না পিছনে কি কি আছে, কিন্তু রাহাতের কণ্ঠস্বরের মধ্যে এমন কিছু একটা ছিল যা ওর মধ্যে সমস্ত প্রতিরোধের ভেঙে চুরমার করে দিল। আবদ্ধ শরীরটাও নিয়ন্ত্রণ বাইরে চলে গেল। ও খুব ধীরে ধীরে পিছনে ঘাড় ফেরালো। ঘরের অন্ধকার কোণায় যেখানে আগে কিছুই দেখেনি, সেখানে এখন দুটো জল লাল চোখ ওর দিকে তাকিয়ে আছে। সজীবের পৃথিবীটা এক মুহূর্তের জন্য রং, শব্দ এবং অনুভূতিহীন এক শূন্যতায় পরিণত হলো। ওর চোখের সামনে ঘরের আবছা অন্ধকারের কোণায় ঠিকরে আসা দুটো জ্বলন্ত লাল রং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ওর চোখ দুটো কোনো পশু নয়, তা ছিল এক আদিম বুদ্ধিদীপ্ত হিংস্রতা এবং অনন্তকালের শীতলতা। ভয় গলাটা এমনভাবে চেপে ধরেছিল যে একটা আর্তনাদ করার শক্তিও হারিয়ে ফেলেছিল। ওর শরীর অসাড়, মস্তিষ্ক ফাঁকা মনে হচ্ছিল। ওই চোখ দুটোর ওর ভিতরটা পর্যন্ত দেখে ফেলেছে, ওর সমস্ত সত্তাকে শোষে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওর পাশে ভেসে এলো হাশেম চাচার গম্ভীর এবং জলদ গম্ভীর স্বর। তিনি বিড়বিড় করে কিছু পড়ছিলেন না। এবার তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট এবং দৃঢ়। তিনি পবিত্র কোরআনের আয়াতুল কুরসি পাঠ করতেছিলেন। তার প্রতিটি শব্দ যেন এক একটি অদৃশ্য তীরের মতো সেই জমাট বাঁধাকে অন্ধকারে আঘাত করতেছিল। হাশেম চাচার কণ্ঠস্বর যত জোরালো হচ্ছিল, ঘরের ভিতরে অসহায় চাপটা তত বাড়তে লাগলো। সজীবের মনে হলো ওর কানের পর্দা ফেটে যাবে। বাতাসটা এত ভারী হয়ে গিয়েছিল যে নিঃশ্বাসও নিতে কষ্ট হচ্ছিল। আর রাহাত ও সজীবের সামনে দাঁড়িয়ে কাঁপছিল, কিন্তু ওর মুখে এখন আর সেই শীতল হাসিটা নেই। তার বদলে ফুটে উঠেছে এক তীব্র যন্ত্রণা। ও দুই হাতে নিজের গলা চেপে ধরে এমনভাবে গোঙাচ্ছিল যেন কেউ অদৃশ্য হাতে শ্বাসনালী চেপে ধরেছে। আর ওই লাল দুটো চোখ আয়াত পাঠের সাথে সাথে দপদপ করে চলছে আর নৃত্য শুরু করলো। ঘরের কোণে অন্ধকারটা যেন গভীর পুঞ্জীভূত আরও জীবন্ত হয়ে উঠল। যেখান থেকে একটা চাপা হিসির শব্দ ভেসে আসতে লাগলো, যেন হাজারটা সাপ একসাথে ফানা তুলেছে এবং হিসির শব্দ করতেছে। হঠাৎ করেই রাহাত একটা বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকার কোনো মানুষের নয়, তা ছিল যন্ত্রণা এবং ক্রোধ এবং হতাশার এক ভয়ঙ্কর মিশ্রণ। চিৎকারের সাথে সাথে ঘরে একমাত্র হারিকেন তপ করে নিভে গেল। ঘরটা ডুবে গেল অন্ধকারে। সজীবের মনে হলো এবারেই শেষ। ওই লাল চোখে দুটো এবার এগিয়ে আসবে, কিন্তু তার বদলে ঘটলো অন্য কিছু। ঠিক সেই মুহূর্তে বহুদূর থেকে ভেসে আসলো আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজান শোনার পর যেন সমস্ত ঘর যে আলোর অন্ধকারের যে মিশিয়ে অনুভূতি হয়েছে তা দূর হয়ে গেল, এবং সেই সাথে সাথে ঘরটা সকালের আলোয় পরিপূর্ণ হলো এবং একে অপরকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল, এবং তারা দুজনেই শান্ত হলো। এবং সকালবেলা সেই চাচা এক কবিরাজকে নিয়ে এলো, এবং সেই কবিরাজ তাদের দুজনকে পরীক্ষা করে বলল যে সেই মাজারে থাকা খারাপ এক জিন তাদের উপর ভর করেছে। আসলে সেই খারাপ জিনটি সেই মাজারটাকে পাহারা দিত, রাত্রেবেলা যেন কেউ এসে ডিস্টার্ব না করে, এবং সেই জিনটি এসে এদেরকে সাহায্য করার জন্য এদের শরীরে ভর করেছে। পরবর্তীতে সেই হুজুরটি বা কবিরাজ উনি এদেরকে চিকিৎসা করান, এবং চিকিৎসা করার কারণে এরা ভালো হয়ে যায়। সেই কবিরাজ বলেন যে আজ পর্যন্ত ওইখানে গিয়ে মানুষের দরজা ঠকঠক করার পর তারা কেউ ফিরে আসেনি, কিন্তু পরবর্তীতে তারা আর ঠিক হয়নি। তার কারণ হচ্ছে যে সেই সমস্ত মানুষ গিয়ে শব্দ করার পর তারা সেখানে সকাল পর্যন্ত তারা ওই মাজারেই স্থিরভাবে ছিল, যার কারণে তারা আর ধীরে ধীরে তাদের মস্তিষ্কগুলো নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এখানে এরা
বেশিক্ষণ সময় তারা থাকেনি, যেহেতু রাহাত তাকে জোর করে নিয়ে এসেছিল, এই জন্যে তারা বেঁচে গিয়েছে এবং সাময়িকভাবে সেই জিনটি তাদেরকে আক্রমণ করেছিল এবং আমি চেষ্টা করেছি সেই জিনটাকে দূরে পাঠানোর, এবং সেই জিনটা এক প্রকার ভয়ে সে এদেরকে ছেড়ে চলে গেছে। এখন তারা মোটামুটি ঠিক আছে। তো চাঁদা তাদেরকে ধন্যবাদ দিলেন এবং যত দ্রুত সম্ভব তাদেরকে আবার এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেন এবং পরবর্তীতে রাজীব এবং রাহাত দুইজনেই আর এক মুহূর্ত দেরি না করে তারা শহরের দিকে রওনা হলো। তো এই ছিল ঘটনা। আজকের ঘটনাটি অনেক লম্বা ছিল। আমি আরনাফ আলভিকে ধন্যবাদ জানাবো আমাদেরকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য। আমি আশা করব যে আপনি পুনরায় আবার ঘটনা আমাকে পাঠাবেন যেন শ্রোতাদেরকে আমি শোনাতে পারি। আর শ্রোতাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এখন পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আমার গল্পটা বলার সময় লেখাগুলো তার একটু ভালো ছিল না, যার কারণে আমাকে পড়তে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি যতদূর সম্ভব আমি স্পষ্ট এবং গুছিয়ে বলার চেষ্টা করেছি। যদি কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রাস্তালাচির সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথি এই মুহূর্তে আমার সাথে জয়েন করলেন ফারনান, এবং তারও চমৎকার কিছু ঘটনা রয়েছে। ফারনান বহুদিন থেকে, অনেক আগে থেকে, মোস্ট প্রবাবলি ফারনান এখন মানে আজকে তাদের মধ্যে সবচেয়ে পুরনো মনে হয় না? হ্যাঁ, 2011 থেকে আসতে 2011 থেকে আসছেন। তো 2011 থেকে ফারনান আসছেন। অ্যান্ড থ্যাংক ইউ ফারনান। তো যাই হোক, আজকে যেটা হবে সেটা হচ্ছে উনি এরপরেও ওনার বাসা নিয়ে আমরা রেগুলার অনেক ঘটনা শুনি, বাট এখনো ঘটনা শেষ হয়নি। তাদের বাসা নিয়ে এখনো অনেক অদ্ভুত এবং অনেক উদ্ভট ঘটনা আছে যেগুলো ফারনান শেয়ার করতে চান। এবং রিসেন্টলি তিনি একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা খুব ভয়াবহ রকমের উইয়ার্ড। সেই স্বপ্নের ঘটনা আমরা শুনবো। তো ফারনান, আপনার ঘটনা শোনান এবং কিন্তু মাঝখানে আপনার ভিডিওটা আমি আপলোড করে দেই। ওকে? জি ভাইয়া, অবশ্যই। হ্যালো লিসনার্স, আমি ফারনান, আমি পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে প্রথম যে ঘটনাটা বলবো, এটা আসলে এক্স্যাক্ট একটা স্বপ্ন এবং সেটা পরে একটা ফ্যাক্টে পরিণত হয়, এবং এর জন্যই আসলে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। এবং এই ঘটনাটা শুধুমাত্র আমি আমার মাকে এবং সেকেন্ড টাইম বাবু ভাইকে এবং পরে রাসেল ভাইকে শেয়ার করলাম এবং আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো স্বপ্নটা হচ্ছে এরকম যে একদিন আমি হঠাৎ করে এক রাতে ঘুমের মধ্যে দেখতে পাই যে আমি একটা জায়গায় চলে আসছি, একটা বাসে করে অনেক দূরের একটা জায়গায় চলে আসলাম। এবং ওখান থেকে বাস থেকে নামার পরে মানে যেটা দেখলাম যে অনেক লম্বা সরু একটা রাস্তা, এবং সেই রাস্তার দুপাশে হচ্ছে অনেক বড় বড় গাছ এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবং আমি যখন ওই সরু যে রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি যেটা দেখলাম যে আমার আশেপাশে অনেক মানুষ আমার সাথে হাঁটতেছে, কেউ আমার পাশ দিয়ে যাচ্ছে, কেউ আমার মুখামুখি আসতেছে, এরকম অনেক মানুষ সেখান থেকে হাঁটা চলাফেরা করতেছিল। এবং সেটা আমি এক সময় দেখলাম যে আমি একটা শহরের ভিতরে ঢুকে গেলাম। তো সেই স্বপ্নের একটা পর্যায়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি যতই সামনের দিকে এগোচ্ছি অনেক লোকজন বারবার আমার দিকে তাকাচ্ছে, এবং তারা যখন আমার দিকে তাকাচ্ছে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমি একটা মানে স্ট্রেঞ্জার, আমাকে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে। এবং আরেকটা আজব বিষয় ছিল, তারা কেউ একে অপরের সাথে কোনো কথা বলছে না, সবাই খুব চুপচাপ এবং খুব গম্ভীর। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা অদ্ভুত একটা জায়গায় চলে আসছি যেখানে কেউ কারোর সাথে কথা বলে না। এবং আমরা যখন কখনো যখন রাস্তায় বের হই তখন দেখি যখন যে অনেক মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার অনেক শব্দ, কিন্তু সেখানে কোনো সাউন্ড ছিল না। সবকিছুই এখন এখানকার মতোই ছিল, কিন্তু কোনো সাউন্ড ছিল না। এবং সবার মুখে ছিল অনেক গম্ভীর একটা ভাব, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, এবং যারা আমাকে দেখছে এবং তারা খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি আবার সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম। অনেক রাস্তা, অনেক পথঘাট, অনেক কিছু দেখেছি আমি। তারপর একটা পর্যায়ে একটা জায়গায় এসে আমি দেখতে পেলাম যে অনেক উঁচু একটা বিল্ডিং, এবং সেই বিল্ডিংটার রং ছিল একদম সাদা।
সেই বিল্ডিংটার কাছে যখনই আমি আসলাম তখনই আমি দেখলাম যে ঠিক বিল্ডিংটার ভিতরে 4টা মানুষ একটা লাশ নিয়ে, খাটিয়াতে লাশ যেভাবে নিয়ে যায় সেভাবে একটা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ সেই বিল্ডিংটার ভিতরে নিয়ে যাচ্ছে। ওটা দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো যে এটা হয়তো কোনো একটা হসপিটাল হবে, যেহেতু একটা লাশ নিয়ে যাচ্ছে। আমার কাছে প্রথমেই মনে হলো যে এটা হাসপাতাল হবে। তো আমি সাথে সাথে ওই বিল্ডিংটার ভিতরে ঢুকে গেলাম এবং ঢোকার পরে প্রথম ফ্লোরে আমি দেখতে পেলাম যে অনেকগুলো লাশ সেই ফ্লোরটাতে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা এবং কোনো মানুষ নেই। ওটা দেখার পরে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে। এবং তারপরে আমি যেটা করলাম যে সেকেন্ড ফ্লোরের দিকে গেলাম, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম এবং ওঠার সাথে সাথে দেখতে পেলাম অনেকগুলা মানুষ এবং সবাই আমার দিকে খুব অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে আমি তাদের কাছে একটি স্ট্রেঞ্জার এবং তারা আমাকে এখানে আশা করতেছে না আসলে, এরকম একটা কিছু তাদের চোখে। এবং হঠাৎ করে দেখলাম যে তারা সবাই একটা সেম ড্রেস পরা এবং সেটা হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট। আমরা অফিসিয়াল ড্রেসগুলো দেখি যেরকম, ঠিক সেরকম একটা প্রফেশনাল ড্রেস তারা পরেছিল। এবং এটা যখন দেখতেছি তখনই আমার কাছে হঠাৎ করে ফিল হলো আমার হাতটা পেছন থেকে এসে কেউ একজন ধরলো। আমি ঠিক ঘুমের মধ্যেও সেই জিনিসটা এখন আমি ফিল করতে পারি ভাইয়া, যে আমার হাতটা কেউ একজন ধরলো এবং সেই হাতের যে স্পর্শটা আমি এখনো ফিল করতে পারি। তো আমি সাথে সাথে তার দিকে তাকালাম এবং দেখলাম যে আমার অনেক পুরনো একজন আঙ্কেল, ওনার নাম হচ্ছে রুহুল আমিন আঙ্কেল, ওনাকে আমি দেখতাম। এবং ওনার পরিচয় একটু দিব। আমি যখন সেন্ট গ্রেগরিতে স্কুলে পড়তাম ছোটবেলা, যেটা হচ্ছে যে আমি সচরাচর বাচ্চারা যখন চকলেট এই জিনিসগুলো খায় তখন আমি এগুলো বেশি খেতে পারতাম না, কারণ আমার দাঁতে অনেক প্রবলেম ছিল একটা পর্যায়ে। তো তখন যেটা করতো যে আমার আব্বু আমাকে এই জিনিসগুলো কিনে দিত না। তো আঙ্কেল যখন আমাদের ক্যান্টিনে আমাকে নিয়ে যেতেন, মানে তার ছেলেকে আমার বন্ধু ছিল, ওকেও কিনে দিতেন আমাকেও কিনে দিতেন। তো আমার তাকে খুব, তার ফ্যান ছিলাম আমি বলতে গেলে, তাকে খুব ভালো লাগতো আমার। যে আর মাঝখানে আমি যখন ওখান থেকে মানে স্কুল থেকে পাশ করে গেলাম, তারপরে অনেক বছর কেটে যায়, প্রায় 1 যুগ কেটে যায়, তারপরেও তাদের কারোর সাথে আমার যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে আমি তাকে আমার স্বপ্নের মাঝে দেখতে পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কেমন আছেন। এবং ওনাকে আমি দেখতাম যে হ্যাঁ ঠিক সে আরো, আমি যে লাস্ট তাকে যেরকম দেখেছিলাম তার থেকে আরো বেটার, সে একটু মোটা হয়ে গেছে এবং সেই একই ইউনিফর্ম, কালো প্যান্ট সাদা শার্ট। এবং সে আমাকে দেখে বললেন যে আমি অনেক ভালো আছি। এবং আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি এখানে কেন। উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তো তার এই কথাটা এখনো আমার কাজে বাজে, রাসেল ভাই, একটা স্বপ্ন ছিল, তারপরেও এই কথাটা আমার এখনো কানে বাজে, যে উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আমার ফ্রেন্ড ওরা তো ওয়ারিতে থাকতো, তো এখানে মানে আমার ফ্রেন্ড কোথায় থাকে, উনি কোথায় থাকেন, তো এগুলো আমার মানে আমি বুঝতে পারতেছিলাম না তখন। তো একটা পর্যায়ে আমার জাস্ট এতটুকুই মনে আছে যে আমি স্বপ্নটার একটা পর্যায়ে ওনার সাথে বিদায় নিয়ে চলে আসলাম। তারপরে আমার স্বপ্নটা ভেঙে গেল। তারপরে আমি জাস্ট খুব ভালো লাগলো যে অনেকদিন পর একটা মানুষকে দেখলাম, তাকে নিয়ে আমি কোনো চিন্তাও করিনি ঘুমানোর আগে, বা এরকম কোনো ইনসিডেন্টও হয়নি। এবং তার যে ছেলে, আমার যে ফ্রেন্ড, ওর সাথে আমার তখন ফেসবুকেও অ্যাড ছিল না, মানে কোনো কমিউনিকেশনই ছিল না যে আমি কিছু নিয়ে ভেবেছি বা এরকম কিছু একটা। তো আমি একটা সময় এই স্বপ্নটা মোটামুটি আমার মেমোরি থেকে আস্তে আস্তে করে নিষ্প্রভ হয়ে গেল। কিন্তু একটা পর্যায়ে প্রায় 2 থেকে 3 মাস হবে, এক্স্যাক্টলি আমি মানে ঠিক মনে নেই আমার। তো এই সময়টার পরে আমি আমার যে ফ্রেন্ডটার মানে ফাদারকে যে স্বপ্নে দেখেছিলাম, ওই ফ্রেন্ডটার সাথে আমার একদিন রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল। আচ্ছা। এবং ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের পুরনো ঢাকার ন্যাশনাল হসপিটাল, ওটার বাইরে, ওখানে MBBS পড়ছিল, তখন ওর সাথে আমার দেখা। তো ওর সাথে দেখা হওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন আছিস, অনেকদিন পরে দেখা। ওকে বললাম যে আঙ্কেল কেমন আছে। ও বললো যে আসলে তোদের কারোর সাথে তো প্রায় 6-7 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তো তোদের কাউকে আসলে আমি কোনো ইনফরমেশন দিতে পারিনি আসলে। তো আমার আব্বু আসলে 1-1.5 বছর আগে মারা গেছে এবং উনি ক্যান্সারে মারা গেছেন এবং ওনার অনেক কষ্ট হয়েছিল মারা যাওয়ার সময়। এবং মানে ফুল ফ্যামিলিকে অনেক কষ্ট করতে হয়েছিল তার এই মৃত্যুর জন্য। তো ওর এই কথাটা শোনার সাথে সাথে মানে আমার ভিতরে আসলে রাসেল ভাই মানে কি বলবো আমি, যে মানে অন্য ধরনের একটা ফিলিংস। কারণ আমি কিছুদিন আগে একটা মানুষকে স্বপ্নে তার সাথে হাত ভাই এখনো, এবং আপনি যেটা বারবার করে বলছিলেন সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যে স্বপ্ন হলেও একটা মানুষের হাত ধরার যে অনুভূতি বা এই যে এই টাচ করার যে ব্যাপারটা, এইটা আপনি পুরোপুরি ফিল করেছেন রাইট? পুরোপুরি ভাই। আমি আপনাকে যে এখন যে স্টোরিটা বলতেছি, যে স্বপ্নের কথাটা বলছি, এখন আমি ফিল করি, যে চিন্তা করলে আমার মনে হয় যে আমি তাকে টাচ করেছিলাম, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম। এবং তার একটা কথা আমার বারবার মনে হয় যে আমি এখন এখানেই থাকি। এই কথাটা আমি কখনোই ভুলবো না, মানে আমার যতদিন স্মৃতি থাকবে, মেমোরি থাকবে, আমি কথাটা কখনোই ভুলবো না। তো আমি আমার মাকে ঘটনাটা বলি। আমার মা যেটা বলেন যে
আমিও যেটা পরে ফিল করেছি যে আমি যে একটা জায়গায় গিয়েছিলাম তার সবাই আমাকে বারবার স্ট্রেঞ্জ ভাবে তাকাচ্ছিল, হয়তোবা সেটা হয়তোবা সব মৃত মানুষ ছিল হয়তোবা, আই ডোন্ট নো। তো এইটাই ছিল আমার প্রথম একটা ঘটনা, যেটা Thank you very much. স্বপ্ন কিন্তু পরে ফ্যাক্ট পরিণত হয়েছে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সঙ্গে আবারও জয়েন করছেন ডক্টর আলিফ। আমরা যাবো ডক্টর আলিফের কাছে। আলিফ, এই মুহূর্তে কেমন লাগছে ফেসবুকে যেরকম দেখছেন? রাসেল ভাই অসাধারণ। মানে রাসেল ভাই, আপনি এর আগে তো আমরা দেখা যায় গ্রুপ ছবি অথবা এই একটা ভিডিওর মধ্যে সবার একটা ইন্ডিভিজুয়াল ছবি, সবাই ইন্ডিভিজুয়াল সবাইকে আলাদা আলাদা একসাথে এক ভিডিওতে দেখছে। এটা যেমন ইন্ডিভিজুয়াল একটা ভিডিও, ও সবাই কমেন্ট করছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে সবাই মনোযোগ দিয়ে যে শুনেছে ঘটনাগুলো। আপনি সঙ্গে সঙ্গে তার ফিডব্যাক পাচ্ছেন এবং আপনি এটা মোটামুটি একদম মজা লাগছে। সেটাই, আপনাকে সবাই মোটামুটি Direct feedback টা পাচ্ছি সাথে সাথে। হ্যাঁ, খুবই খুশি হয়েছি। তো মানুষের এই ভালোবাসা পেতে অনেক অন্যরকম লাগেনি? এই ফিলিংটা আসলে এই প্রথম, আমি আজকে প্রথম পাচ্ছি। এর আগে তো বহুবার এসেছি, সবাই এক নামে হয়তো চেনে, তুমি কোন ডিরেক্ট ভিডিওতে দেখে ভিডিও কমেন্ট করছে, এটা একটা ডিফারেন্ট। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং অনেকদিন ধরে আপনি আমাদের সঙ্গে আছেন। এখন চলে যাবো আপনার ঘটনায়। জি রাসেল ভাই, শিওর। যে ঘটনাটি শেয়ার করবো তার নাম হচ্ছে আব্দুর রউফ। উনি একজন রিটায়ার্ড, এখন এই বর্তমানে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট কর্মকর্তা আর কি। তো যখন তিনি চাকরিরত অবস্থায় ছিলেন, ঢাকার বাইরে ছিলেন, কোন জায়গায় ছিলেন রাসেল ভাই সেটি আমি পরিষ্কারভাবে আমাকে বলেন নাই। তো যে ঢাকার বাইরে যখন ছিলেন তখন তিনি ঢাকায় একটি জায়গা রাখেন মিরপুরে। আমি ওপেনলি বলে দিলাম মিরপুরে কোন জায়গায় আছে, কোন জায়গা রেখেছে সেটা না বলি। মিরপুরে যে জায়গাটি রাখে সেখানে তার টার্গেট ছিল যে রিটায়ারমেন্টের পরে সে ওই জায়গায় এসে পুরো ফুল ফ্যামিলি নিয়ে থাকবেন। তো ঢাকার বাইরে থাকা অবস্থায় তিনি এই জায়গায় বাড়ি তোলেন, একটি বাড়িটা একতলা বাড়ি তোলেন। তো ওনার সারা জীবনের ইচ্ছা যে ওনার বাসাটা এরকম একতলা হবে, সামনে খোলামেলা থাকবে, উনি গাছপালা লাগিয়ে রাখবেন। ঠিক ওরকম ভাবেই প্রিপেয়ার করে তিনি ঢাকায় আসেন আর কি। তো তার এক ছেলে এক মেয়ে। ছেলেটি ঢাকার যে স্বনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, আর মেয়েটি ছিল একটি স্কুলের স্টুডেন্ট। তো বাসায় আরেকজন বুয়া ছিল। তো বাসায় সচরাচর দেখা যেত যে উনি রিটায়ারমেন্টের পর যখন ঢাকায় চলে আসেন, তো তিনিও বাসায় থাকতেন না। তো রিটায়ারমেন্টের পর তিনি অন্য কোনো কাজের জন্য বাসার বাইরে মোস্ট অফ দ্য টাইম থাকতেন আর কি। তো রাসেল ভাই, যেটা হচ্ছে যে ওনার যে ছেলে, উনি থাকতো হলে। তো বাসায় যখন মেয়েটি স্কুলে থাকতো, তো বাসায় নর্মালি মেয়েটা যখন স্কুলে যেত, বাসায় নর্মালি রাসেল ভাই ওনার ওয়াইফ, ওনার কাজের বউ থাকতো আর কি। তো ওনার বাসার সামনে মোটামুটি বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তো যেদিন ঘটনা, সেদিনের ঘটনা বলি, যেদিন ঘটনা ঘটে, একটু অ্যাবনর্মাল ঘটনা রাসেল ভাই, ওনার ছেলে সবসময় বাসায় থাকতো না, তো বাসায় আসতো মাঝে মধ্যে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলতে পারেন ওই দিন বছরের প্রথম বৃষ্টি, কালবৈশাখী ঝড় যেটা ছিল আর কি। আর ওই অনেকদিন আগের কথা, 91 সালের কথা রাসেল ভাই। তখন প্রচন্ড বৃষ্টি, মানে তো বুঝতে পারেন, এখন যেমন একটুখানি বৃষ্টি হয়ে শেষ হয় তখন বৃষ্টি করলে থামতো না। তো এত বৃষ্টি হচ্ছিল তখন, তো হঠাৎ করে তাদের মেইন গেটের দরজায় 4-5 জন লোক এসে মানে বাড়ি থাকে। 4-5 জন লোক কিভাবে আসে রাসেল ভাই? ওই সময় রাত 12টা বাজে। তো উনি বুয়ার সেই শব্দটি পান নাই, তিনি একাই পান। তো একা পেয়েই উঠে দরজার কাছে যে দেখেন যে দূর থেকে আপনার ওই গেটের নিচে 4-5 জন যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। তো উনি এই বৃষ্টির মধ্যে যেতে যাচ্ছিলেন না, তো সে বুয়াকে পাঠায়, জাগিয়ে পাঠায় যে তুমি গেটটা খুলো। তো রাসেল ভাই উনি গেটটা খুলে আপনার মানে খুলতে যাবে, চাবিটা নেয় নাই, আবার ব্যাক করে গেটটা খুলে দেখে যে উনি এবং এই বুয়া দুইজনেই এই মুহূর্তে জেগেছিল, বাসায় আর কেউ জেগেছিল না। তো দেখে যে তার ছেলে এসছে রাতের বেলা। তো ওই ছেলেটা এসে মানে আচরণটা এরকম, এসেই সে রুমে চলে যায়। নর্মালি রাস্তায় উনি ওনার ছেলে, ওনার কথা মতে যে ওনার ছেলে যখন বাসায় আসতো, মানে ইউনিভার্সিটিতে কি হয়েছে, ক্লাস কিভাবে করছে, কিরকম চলছে, সবকিছু ঠিক মতো চলছে কিনা, এগুলি সবসময় বাবাকে ডিসক্রাইব করতো। তো ওই দিন কি হলো, এরকম আচরণটাও তার কাছে একটু খটকা লেগে যায়। বাসায় এসে সে রুমটা লাগিয়ে দেয়, রুমের ভিতরে ঢুকে যায়। তো বুয়া এদিকে আসে, বাসায় আসে, রুমের দিকে আসে। তো ওই যে করিডোরে তিনি দাঁড়িয়ে ছিলেন, তো বুয়া এসে বলে যে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি ওনাকে খাইয়ে দিব। এই বলে তিনি আবার ব্যাক করেন যে ওনার ফ্রেন্ড গুলা, মানে ওই ছেলের ফ্রেন্ড গুলা বাসায় ঢোকে না রাসেল ভাই, 3-4 জন। একমাত্র বুয়াই দেখেছিল 3-4 জন ফ্রেন্ডকে। বাসার বাইরে যাওয়ার পরে দেখেন যে এখানে কোনো ফ্রেন্ড কেউ নাই আর কি। তো বৃষ্টিতে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং তারা ভিজছিল আসলে, কোনো ছাতা বা কিছু তাদের কাছে ছিল না। তো বুয়ার কথা যে
চলে গেল হঠাৎ করে রাত্রেবেলা আসার পরে, তো উনি গেট লাগিয়ে বাসায় আসে। তো যেহেতু উনি ওই আব্দুর রউফ সাহেবকে বলেছিলেন যে আপনি শুয়ে পড়েন, তো উনি যেহেতু ওনার রুমে চলে যায়, তো ওই দরজা খুলতেই রাসেল ভাই, মানে আমরা বাইরে থেকে আসলে যদি ভেজা অবস্থায় আসি, দেখবেন যে শরীর থেকে কাপড় চোপড় থেকে পানি এমনি পড়তে থাকে মেঝেতে, কিন্তু ছেলেটা যে আসছে মেঝেতে কোনো পানির ছিটাও নাই বুয়ার ভাষায়। তো বুয়া দরজা খুলে দেখে যে ওখানে কেউ নাই। এখন রাসেল ভাই যেটা হচ্ছে, আমি বলছি বুয়ার কথা, যে উনি দরজা খুলে দেখে ভেতরে কেউ নাই। তো বাথরুমের দরজা নক করতেই বাথরুমের দরজাটা খুলে যায়, তার মানে বাথরুমের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। পুরো বাসাটা সার্চ করে দেখে বুয়া ওই যে ছেলেটা এসেছিল একটা, সে নেই, পাকে পাচ্ছে না। তো বুয়া কি করলো, মনে করেছে যে ছাদের উপর উঠলো নাকি আবার। এই বৃষ্টির মধ্যে সে ছাতা নিয়ে এসে ওই ঘরের বাইরে যে একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িতে ছাদের উপর উঠে দেখে যে না, ছাদের উপরও কেউ নাই। সে আবার নিচে নেমে ভেতরে ঢুকে দরজা নক করে বলে যে সাহেব, আমাদের বাবা যে আসলো, বুয়ার বয়স 35 থেকে 40 হবে, বাবা যে আসলো উনি তো নাই ঘরের ভিতরে। ওনাকে খুঁজলাম পুরো বাড়ি, গেটের কাছে গেলাম, গেটের তালাটা পর্যন্ত লাগানো। যদি তালা বাইরে দিয়ে কেউ লাগাই দিত তাহলে বাইরে যে তালা থাকতো, ভেতর দিয়ে যেভাবে সে তালা লাগিয়ে আসছিল। আর খুব বেশি সময় যে হয়ে গেছে তাও কিন্তু না রাসেল ভাই। রান্নাঘর থেকে শুরু করে বাসার আনাচে কানাচে দেখলো যে কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে কে আসলো বাসার ভেতর? উনি উঠলেন এবং উনি উঠলেন, ওর ওয়াইফ উঠলেন না। উনি উঠে উনিও সার্চ করলেন, আসলেই তো পাওয়া যাচ্ছে না। তো বুয়া কি করলো, বলেছে বাসার পিছনে তো দেখি নাই, বাসার পিছনে যাই। বাসার পিছনে বুয়া যাওয়ার পথেই হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বেশ জোরে চিৎকারের সাউন্ড। উনি এক দৌড়ে ভিজে ওই বাসার যে জায়গাটাতে উনি মাটি ফেলে সুন্দর করে বসার জায়গা করেছিল, ওটার পিছন দিক দিয়ে গাছগাছালি, তো পিছনে যাওয়ার পরে সে দেখে যে বুয়া পড়ে আছে। বুয়াকে ঘরে টেনে নিয়ে আসে এবং জোরে জোরে ডাকতে থাকে ওনার ওয়াইফকে। ওনার ওয়াইফও তাকে হেল্প করে, বাসায় বুয়াকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে বুয়া জ্ঞান ফিরছিল না, পালস আছে, শ্বাস নিচ্ছে, সবকিছু নরমাল মনে হচ্ছে, সবকিছু নরমাল, কিন্তু বুয়া অ্যাপারেন্টলি সবকিছু নরমাল, কিন্তু বুয়ার কোনো জ্ঞান আসছে না। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, বুয়ার কোনো জ্ঞান আসছে না। ওই পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে হাসপাতালে নিয়ে যাব। বুয়াকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই বুয়া তাদেরকে যখন জ্ঞান ফিরে, জ্ঞানটা ফেরার পরে বুয়া কাউকে চিনে না রাসেল ভাই। আবারও তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। যখন ঘুম থেকে ব্যাক করে, হঠাৎ করে তার সবার কথা মনে পড়ে। একে একে পুরা ঘটনা তিনি বলে যে ওই দিন গতকাল রাত 2 দিন আগের রাতে যে ঘটনাটি ঘটে, সে রুমের ভিতরে সবাইকে খোঁজার, মানে ওই ভাইয়াকে খোঁজার পরে সে আর কাউকে, ওই ভাইয়াকে খুঁজেই পায় নাই। তো যখন সে ওই বসার জায়গাটা ক্রস করে পেছনে গাছের দিকে যায়, তিনি দেখেন যে আবছালোতে কি জানি ঝুলছে। আরো কাছে যায়, গিয়ে দেখে যে আব্দুর রউফ সাহেবের ছেলের ডেড বডি ঝুলছে গাছের ভেতর। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, এখন সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, যিনি যে ঘটনাগুলো খুলে বলছেন কাদের সামনে বলছেন? সেখানে আব্দুর রউফ সাহেবের ছেলেও ছিল, আব্দুর রউফ সাহেবও, তার মেয়েও ছিল, তার ওয়াইফও ছিল। তার মানে তার ছেলে ওই দিন ঘরে আসেই নাই আসলে। এই জিনিসটা শুধু একমাত্র প্রত্যক্ষ করে হচ্ছে আব্দুর রউফ সাহেব নিজে। বুয়ার সাথে সাথে তিনি তো প্রত্যক্ষ করেনি, তো সে কি করেন, একজন বাবাকে নিয়ে আসেন, একজন বুজুর্গ মানুষকে নিয়ে আসে বাসাটার মধ্যে। পুরো বাসাটা সার্চ করে দেখে ওই লোকটা তাকে ডিটেলসে কিছু বলে না, বলে যে খালি আমি একটা কাঠি গেড়ে দিয়ে যাচ্ছি বাসার মাথার মাঝখানে, আপনারা কি করবেন, এই জিনিসগুলো করবেন। কি কি বলেছে রাসেল ভাই সেটা আমি বলছি না, এইগুলি করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কিছু খারাপের জন্য প্রিপেয়ার থাকেন, যেটা হয়তো আপনাদের ঘটতে পারে, আপনার জীবনের জন্য দাগ হয়ে থাকবে। এটা বলে গেল উনি। ঠিক 1 সপ্তাহ পর রাসেল ভাই, এই 1 সপ্তাহের মধ্যে যেসব উল্টো পাল্টা কাজ হচ্ছিল, যেমন মনে করেন রাত্রেবেলা ঘুমাতে যাবে, রাত্রে ঘুমানোর অবস্থায় হঠাৎ করে ঘুম ভাঙলো। কিসের ঘুম ভাঙলো? ছাদের উপরে মনে হয় একটা গাছ ভেঙে পড়েছে, এরকম সাউন্ড। উনি যাচ্ছে না উপরে, কিন্তু ছাদের উপরে একটা গাছ ভেঙে পড়ছে। অথবা রান্নাঘর থেকে ধোয়ার কিছু গন্ধ, স্মেল আসছে, রান্নার স্মেল আসছে, হয়তো কেউ রান্না করছে। রাত্রে 12টা 1টা 2টার দিকে কে রান্না করবে আসল ভাই? তো ঘুম ভাঙছে, এমন সময় স্মেল আসছে রান্নাঘর থেকে রান্না করা। উনি জিনিসগুলাকে নর্মাল হিসাবে নিলেন না। 1 সপ্তাহ পর, কাউকে নর্মাল কোনো ঘটনাই না রাসেল ভাই, এগুলি নর্মাল কোনো ঘটনাই না। 1 সপ্তাহ পর উনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে না, খুব আহামরি কিছু না, নর্মাল অবস্থায় ঘুম ভাঙে, বাথরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্পের মতো একটা জিনিস ফিল করে সে, বাসাটা নড়ছে। তিনি তার ওয়াইফকে সবাইকে জাগায়, এই ভূমিকম্পের মতো নড়ছিল। তো বাসার সবাই ছিল, তার ছেলেও ছিল। তো বুয়া রুমে দেখে যে সবাই উঠে গেছে, বুয়াকেও সে জাগাতে গেছে। গিয়ে যেটা দেখে যে বুয়া শুয়ে আছে, সারা মেঝেতে রক্ত আর
বুয়ার দুটো কবজি আলাদা হয়ে আসছে পরের বাসা ও মাই গড, এটা যদি কেউ সামনাসামনি দেখে হঠাৎ করে যাওয়ার পরে রুমের মধ্যে। এবং এই কবজি কাটার কোনো রহস্য বা এবং রাসেল ভাই ওনারা আউট অফ নোওয়্যার এরকম ঘটনা এই প্রথম দেখলো। আর তাদের বাসার মধ্যেই ঘটলো এই ঘটনাটা। বুয়ার বাসায় ঘটতে একটা কথা ছিল সেফ হয়ে যেত, তো বাসায় ঘটছে এখন তাদের উপরে আশেপাশের মানুষ পরের দিন আসার পরে যখন ডেড বডি রিসিভ করলো, পোস্টমর্টেম হলো। পোস্টমর্টেম এখন ডেড বডি মানে মেরেছে তো মেরেছেই, আবার সেই সাথে দুটো কবজি আলাদা হয়ে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা যে যখন ইনভেস্টিগেট চালানোর পরে কোনো হদিশ পাওয়া যায় না, তার লোকজনরা কেস করে। সেই রাসেল ভাই কেসটা এখনো পর্যন্ত ধরছে এবং তাকে এখনো হাজিরা দিতে হয়, কিন্তু এই ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ঘটনার সাথে তারা জড়িত না এবং কোনো হদিশও পায় না যে এই ছুরি কাটা কিসের ছুরি, কিভাবে হলো না হলো। ওনার শরীরে কোনো ক্ষত বিক্ষতের দাগ নাই, কোনো ধরনের আঁচড়ের দাগ নাই, কোনো টর্চার করা হয় নাই। তাহলে হঠাৎ এই সাডেন হলো, খুবই নর্মাল ডেথটা উইদাউট কবজি কাটা। যদি নর্মালি একটা মানুষ পড়ে থাকতো রাসেল ভাই কেউ কেটা বলতো না, সেটা অন্য ব্যাপার। কিন্তু নর্মালি মারা গেছে, নর্মাল ডেথ সাথে দুটো কবজি আলাদা হওয়া, সেটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এবং আত্মীয় স্বজনরা কেস করে দেয়। এই 2017 স্টিল নাও দ্য কেস ইজ অন, এখনো পর্যন্ত চলছে সেটা। এন্ড থ্যাংক ইউ আলিফ আজকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি যে আবারও আপনাকে পাবো। আমরা এখন ডক্টর আলিফের পরে আমরা যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাইও দীর্ঘদিন ধরে আমাদের এখানে আসছেন এবং তিনিও তাকে যদি জিজ্ঞেস করি যে কেন আসেন, সেটা বলবো যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসেন। সেটা তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এন্ড এখনো পর্যন্ত এটাই আমাদেরও সবচাইতে বড় পাওয়া, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আর এখানে যারা আসেন তারা কি পরিমাণ ভালোবাসায় সিক্ত হতে পারেন সেটা আপনাদেরকে ওনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। তো বাবু ভাই কেমন আছেন? থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু বলছিলাম যে মানে ইন্সপিরেশনটা কোথা থেকে আসে যে এখানে যে আসেন, মানুষের ভালোবাসা আসলে অন্যরকম একটা ব্যাপার। অবশ্যই মানে ভূত এফএমে আসার যে একটা তাগিদ অনুভব করি, এটা মানুষের ভালোবাসা থেকেই আসলে। সেটাই। তো আমরা চলে যাই ঘটনায়, এবং আপনি ঘটনা বলেন না, আমরা তখন ভিডিওটা আপলোড করে ফেলি। আমার কাছে দুটো ঘটনা আছে রাসেল ভাই, ছোট আছে বড় আছে, কোনটা বলবো? আমার মনে হয় যে আমরা বড়টা দিয়ে শুরু করি। আচ্ছা, ওকে। বড় ঘটনা এটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যের একটা ঘটনা রাসেল ভাই, এবং বেশ আগেকার। যিনি বলেছেন তিনি মানে আমার নানার বয়সী একজন, ঠিক আছে, এবং বেশ আগে বলেছিলেন। আমি ঘটনাটা মানে রিকল করে আবার বলছি আর কি। তো এটা হচ্ছে ওনারই এক বন্ধুর ঘটনা, সেই অনেক আমলে, অনেক আগে, সেই ধরেন পাকিস্তান আমল বা তারও আগের সময়। উনি ট্রাভেল করছিলেন আসামের মধ্যে, যে কোনো এক জায়গায় যাচ্ছিলেন আর কি, সামওয়্যার, ট্রেনে করে। তো রাতের বেলা ট্রেন যেতে 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 বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, ধরেন সে সময় 7টা-8টা, মানে বেশ রাত এরকম একটা সময়। তো ট্রেনটা একটা স্টেশনের সামনে এসে রাতের বেলা থেমে যায় আর কি। স্টেশন ঠিক বোঝা যাচ্ছে না, হালকা আলো আছে এবং মানে দেখে মনে হচ্ছে যে বেশ পুরনো একটা ঘরের মতো আর কি। তো সেই সময় স্টেশন গুলো এরকমই ছিল আর কি। তো উনি এখানে থামাতে উনি ট্রেন থেকে নামেন, এবং ওনার যে কম্পার্টমেন্টে খুব একটা যাত্রী ছিল না, সবাই ঝিমাচ্ছে। উনি নেমে গেছে ট্রেন থেকে, নেমে, কারণ ওনার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তো উনি হেঁটে গেলেন, যে বাইরে যে ঘুরে ফিরে ওনার কাজ ছাড়লেন। তারপর উনি যখন আসছে, এসে উনি দেখতেছে ট্রেন নাই, ট্রেন চলে গেছে। তো উনি বেশ মানে অবাক হয়ে গেল যে ট্রেন চলে গেল, আমার সাউন্ড পাওয়ার কথা, মানে কিভাবে চলে গেল, বা আমি শুনলাম না। উনি হেঁটে একটু মানে ভেতরের দিকে গেছিল আর কি। যাই হোক, উনি এসে দেখে যে এখানে ওই যে রুমটা দেখছে, ওই রুমের দরজাটা খোলা, এবং সেখানে উনি আস্তে করে ঢুকলেন। চিন্তা করলো যে এখন এখানে তো এই রাতের বেলা এখানে জঙ্গল আছে আশেপাশে, তো যাওয়াটা সম্ভব না আমার পক্ষে, আমি রুমে বসি, দেখি কি অবস্থা। তো রুমে বসে আছে, মানে একদম নীরবতা, রাতের শব্দ পাচ্ছে, আর কিছুই নেই। এর মধ্যে হঠাৎ করে আবিষ্কার করলো যে ওনার এই পাশে, ডান পাশের যে সিটগুলো ছিল, মানে পিছনে খটখট করে শব্দ হচ্ছে। তো উনি ফিরে তাকালো, তাকায় দেখে যে একটা লোক একটা শালের মতো দিয়ে, মানে লোক বলতে একটা মানুষ আর কি, শাল দিয়ে চুবু হয়ে বসে গেছে। তো সে আবার তাকে জিজ্ঞেস করতেছে আর কি, যে আপনি তো ট্রেন মিস করছেন, এখন তো আপনি দিনের বেলা ছাড়া যেতে পারবেন না, আর এটা পর দিন আসবে, আপনি যদি চান তাহলে আপনাকে আমি পৌঁছায় দিতে পারি। তো সে বলতেছে কিভাবে পৌঁছায় দিবেন? বলে আমার কাছে এখানে টাঙ্গা আছে, রাস্তাও, যাওয়ার রাস্তাও আছে, আপনি চাইলে আপনাকে পৌঁছায় দিতে পারি। তো বলছে টাঙ্গা কি ঘোড়ায় টানা টাঙ্গা? বলছে না, ঘোড়া না, এটা মাল, মানে আদম গাড়ি, মানুষ টেনে নেয়।
তো উনি বলতেছে যে এরকম জঙ্গলের মতো জায়গা, এখানে আদমগাড়ি টাইপের জিনিস, একটু অবাকই হয়েছে। আমি বলছি আপনি কি টাঙ্গা চালান? বলে যে হ্যাঁ আমি চালাই। তখন সে বললো আচ্ছা ঠিক আছে নিয়ে চলেন, আমি অমুক জায়গায় যাবো। তো ওই লোকটা তাকে হিসাব করে বলতেছে যে ডিস্টেন্সটা একটা বললো যে এতটুকু হবে, কত ক্রোশ রাস্তা হবে, চলেন নিয়ে যাই। তো ওনাকে নিল, উনি হেঁটে আসছে, এসে ওই লোকের পিছে পিছে যাচ্ছে, দেখে লোকটা একটু কোড়ায় কোড়ায় হাঁটে এবং উনি অবাক হচ্ছে যে এই লোক কিভাবে মানে সম্ভব যে এরকম একটা কোড়ায় কোড়ায় হাঁটতেছে, দুর্বল কুজা হয়ে হাঁটে, এই লোকটাকে নিয়ে যাবে। তো তারপরও সে একটু মানে ভরসা পেয়ে যেতে একটা মানুষ আছে, হেঁটে হেঁটে বাইরে গেল। তো বাইরে যাওয়ার পরে উনি ওই দেখে যে ওখানে একটা এরকম টাঙ্গার গাড়ি রাখা এক জায়গায়, পুরানো বেশ। তো উনি উঠে বসলো, ওই লোক ওই টাঙ্গা গাড়ি নিয়ে ওনাকে টানা শুরু করলো। তো যেদিক দিয়ে যাচ্ছে রাসেল ভাই, রাস্তাটা আসলে দেখে ওনার মনে হচ্ছে না যে এটা খুব মানে রাস্তা, মানে গাড়ি ঘোড়া চলে সবসময়, এরকম কোনো সাবলীল কোনো রাস্তা না, বেশ মানে রুক্ষ, মানে গাড়ি কাঁপতেছে, করতেছে, এরকম একটা জায়গা। তো যেতে যেতে একটা জায়গাতে যখন যাচ্ছে রাসেল ভাই, জায়গাটা হচ্ছে যে আপনার এই জায়গাতে বনটা ফাঁকা, বেশ একটা মাঠের মতো জায়গা, দূরে কিছু মানে গাছপালা দেখা যাচ্ছে, এক জায়গায় কিছু আলো দেখতেছে উনি। তো টাঙ্গালাকে বলতেছে এখানে কি মানুষ থাকে? বলতেছে যে এখানে একটা বিয়ে বাড়ি, আপনি চাইলে এখানে থামতে পারি। বলতে না, বিয়ে বাড়িতে আমি থামবো কেন? বলে থামেন সাহেব, অসুবিধা নেই, আপনাকে আমি দেখাচ্ছি। তো তিনি বলতেছে যে না আমি থামবো না, তুমি আমাকে জায়গা মতো নিয়ে যাও। ওনার ভয় পাচ্ছে অন্য যে টাকাত কিনা এরকম কিছু। তো যাই হোক, ওই লোকটা কোনো কারণে ওই সে আলো আলো জায়গাটার সামনে আসলো, এসে উনি দেখলো যে বেশ আলো টালো জ্বলতেছে ভিতরে, আলো মানে ওই যে মানে প্রদীপ এই ধরনের জিনিসপত্র জ্বলতেছে ভিতরে। তো দেখার পর ওই টাঙ্গালা থামে বলছে কি আমি কিছু পানি খাবো, আপনি চাইলে আসতে পারেন। উনি বলতে যে আমি আসবো, আমি এখানে বিয়ে বাড়ি কি আসবো, তুমি যাও। তো দেখছো ওই টাঙ্গালা ভিতরে চলে গেলো গাড়ি দেখে। তো উনি বসে আসতে বসে এক পর্যন্ত ঝিমুনি চলে আসছে। তো ঝিমুনি যখন চলে আসছে, তো মানে ঘুমের মতো মানে তন্দ্রা, তো এক সময় তার ঝিমুনিটা আবার ভাঙছে। ভাঙার পর উনি দেখতেছে উনি কোথাও নাই, মানে কোনো আলো টালো কিচ্ছু নাই। সে বসে আছে একটা টাঙ্গার মধ্যে ঠিকই, তো ওখানে কিচ্ছু নাই, পুরাই একটা ঝোপঝাড়ের মতো। তো সে ওখান থেকে নামছে, প্রচন্ড ভয় পেয়েছে, কারণ রাত, আবার একটা মানে একদম নির্জন এলাকা, বনের মতো। হেঁটে হেঁটে যখন ভেতরে ঢুকে দেখে রাসেল ভাই যে পুরানো বাড়ি ঘর আছে, কিন্তু বাড়িগুলো হচ্ছে রুইন, মানে মানে অনেক দিনের পরিত্যক্ত, ধ্বংস হয়ে গেছে একদম পুরো এরকম বাড়িঘর। তো সে প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে সে ওই ঘুরে আবার যেদিক থেকে টাঙা আসছিল সেদিকে হাঁটা ধরছে, কারণ ওই জায়গায় থাকার সাহস তার হয়নি। এবং হাঁটতে হাঁটতে সে এমন টায়ার্ড হয়েছে বলার মতো না, ঘেমে গেছে। সে একটা আন্দাজ করছে যে কতটুকু লোকটা নিয়ে আসছিল। একসময় উঠে সেই পুরানো সে স্টেশনেও গেছে সে। ওখানে যে দেখে রাসেল ভাই, ওখানে যে বাতি জ্বলতেছিল সেটাও নাই, সেই স্টেশনেও কোনো বাতি নেই, ঘর ঠিকই আছে কিন্তু কোনো বাতি নেই। সে প্ল্যাটফর্মে যে ওই ঘরের কাছে বসে মানে খুবই ভয় ছিল, এবং একসময় সে মানে ঠান্ডা ছিল, কাঁপতে কাঁপতে প্রায় সে হয়ে গেছে। তো একটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভয়ের একটা পর্যায়ে কিন্তু আসলে মানুষ ঘুমাই যায়। তো সে ঘুমাই গেছে। সকালবেলা তার যখন ঘুম ভাঙছে, দেখতে যে ওখানে মানুষজন কয়েকজন ডাকতেছে তাকে। তো উঠছে, ওঠার পর তাকে জিজ্ঞেস করতেছে বাবু এখানে আসছেন কিভাবে, আপনি এখানে বসে আছেন। ওখানকার মানুষ বলতেছে যে কিভাবে এখানে আসছেন? তো বলতেছে যে আমাকে তো এরকম ট্রেন রেখে গেছে, সেই ট্রেন রেখে গেছে এখানে, তো এইটা তো মানে আপনার কোনো চালু ট্রেন স্টেশন না, পরিত্যক্ত ট্রেন স্টেশন, আপনি এখানে কিভাবে আসেন? তো বলে যে আমাকে এরকম নামাইছিল, এই সেখান আমাকে একটা টাঙ্গালা এখানে একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিল সামনে। তো বলতে ওইখানে বিয়ে বাড়ি, ওইটা হচ্ছে ডাকাতের বিয়ে বাড়ি। বলে ওইখানে একটা বাড়ি ছিল একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেখানে বিয়ে হচ্ছিল। বিয়ে হওয়ার সময় ডাকাতরা আক্রমণ করে সেই বাড়িটাকে পোড়ায় টোড়ায় দেয় এবং বাড়ির যে মেয়ে আছে তাকে ধরে নিয়ে যায়। আর ওই যে আপনাকে যে টাঙ্গালার কথা বলতেছেন, এরকম টাঙ্গালা ওইখানেই থাকতো, সেই লোক এখান থেকে প্রতিদিন মানে কাজ করতো আর কি। ওই যে ওখানে বুধগুচ্ছ গ্রামের মতো যে ছিল সেখানে থাকতো, আর এখানে কাজ করতো, প্যাসেঞ্জার নিত। আর এই ট্রেন স্টেশনও এত স্লো যে এখানে এখন আর মানুষ ট্রেন থামায় না, এটা ওরকম ভাবেই পড়ে আছে। তো লোকটা পরে রাসেল ভাই খুবই ভয় পায় এবং উনি পরবর্তীতে ওনার মতো ওখান থেকে চলে যায় আর কি। এটাই ছিল স্টোরিটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ইটস আ বিউটিফুল স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। চলে যাই ঘটনায়, আমরা চলে যাচ্ছি ফারহানের কাছে। জি ভাইয়া, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথে প্রায় ডিসেম্বর মাসে আমার সাথে ঘটেছিল। তো ঘটনাটা এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে আপনাদের রেকর্ডিং এ যে ঘটনা শুনছিলাম এটাই কিছুটা মতো হবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আসলে এক একটা বিষয় এক এক ভাবে ঘটে আসলেও সত্যি।
তো আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে মানে এই ডিসেম্বর মাসের দিকে মানে আমি আমার রুমের একটু শেপটা আপনাকে মানে একটু বলতে হবে যে আমার যে বিছানাটা হচ্ছে বেডটা হচ্ছে আমার উইন্ডোর ঠিক বরাবর, এবং আমি যেটা করি যে আমার যে পায়ের যে সাইডটা আমি উইন্ডোর বরাবর এবং এভাবে আর কি বিছানায় ঘুমাই আর কি। তো সবসময় যেটা হয় যে মানে 13 ফ্লোরে মানে শীতের সময় যেটা হয় যে জানালাটা সবসময় লাগিয়ে ঘুমাই, কিন্তু সেই রাতে যেটা হয়েছিল যে আমি ভুলে হয়তোবা মানে আমার যে উইন্ডোটা আমি ঠিক মতো লক করে ঘুমাইনি, একটু ফাঁকা ছিল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছিল যে একটু পরপর আমার রাতে প্রচুর ঠান্ডা লাগতেছিল। আর এখানে আমি আরেকটা কথা বলবো যে আমার এর আগে কিন্তু কোনো ধরনের মানে এই যে বিষয়টা যেমন বোবায় ধরা বা এই ধরনের তেমন কোনো ফিনোমেনা আমি ফিল করিনি কখনো, বাট কিছু জিনিস ফিল করেছিলাম যেটা আমি নিজেই ফিল করেছিলাম যে আমি হয়তো সারাদিন উইক থাকার কারণে এই বিষয়গুলো ঘটতে পারে, এরকম কিছু একটা সায়েন্টিফিক্যাল যে রিজন গুলো সেগুলো। মানে এটা আপনি আপনার মতন করে চিন্তা করে রাখছেন বা একটা যুক্তি দিয়েছেন। কিন্তু সেই রাতে যেটা হয় যে সেদিন মানে আমি সারাদিন বাসায় ছিলাম, সেরকম কোনো টায়ার্ডও ছিলাম না, কোনো প্রবলেম ছিল না আসলে। তো আমি যখন ঘুমাতে যাই রাতে, তো আমার হঠাৎ করে একটু পরপর ঠান্ডা লাগতেছিল, এবং যখন ঠান্ডা লাগছিল তখন আমি আমার ব্ল্যাঙ্কেটটাকে বারবার আমার উপরে জড়িয়ে নিয়ে বারবার ঘুমাচ্ছিলাম। কিন্তু একটা পর্যায়ে ঘুমের মধ্যে আমি যেটা ফিল করি যে আমার ব্ল্যাঙ্কেটটা মনে হচ্ছে ঠিক জানালার ঠিক পাশ দিয়ে মানে আমার যে সাইডটাতে আমি আমার পা দিয়ে ঘুমাই বিছানার, সেখান থেকে আমার ব্ল্যাঙ্কেটটাকে মনে হচ্ছে টান দিয়ে কেউ নিয়ে যাচ্ছে নিচের দিকে। আমি যতবারই ওটাকে আস্তে আস্তে উপরের দিকে টেনে নিয়ে আসি আমার ফুল বডিটাকে ঢাকার জন্য, আবার সেটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যায়। আচ্ছা, এরকম একটা পর্যায়ে আমি কিছুক্ষণ পরে বারবার পা থেকে কেউ চেয়ে যাচ্ছে মনে হচ্ছে, পা থেকে তো গা থেকে বারবার পার কাছে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বারবার একটু ভয় পেয়ে গেলাম যে ঘটনাটা কি আসলে, কিন্তু আমি কিন্তু ঘুমের মধ্যে বাট আধো ঘুম আধো জাগ্রত এরকম একটা অবস্থা। তো আমি আবারও চেষ্টা করলাম ওটাকে নেওয়ার, আবারও দেখলাম যে না, ওটা চলে যায় নিচের দিকে। আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে না, আমি এখন ঘুম থেকে উঠবো না, আমি ঘুমাবো, মানে ওটাকে আমি ফেলে দিলাম, ব্ল্যাঙ্কেটটাকে একদম আমার হাতের ঠিক বাম দিকে মানে একেবারে রেখে আমি ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তার কিছুক্ষণ পরে নতুন করে শুরু হলো যে আমার বেডটাকে আস্তে আস্তে করে ভাইব্রেট হচ্ছে, একটু একটু করে কেঁপে উঠছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলে কি ভূমিকম্প হচ্ছে বা এরকম কিছু, না আমার নিজের কোনো প্রবলেম, না আসলে কোনো কিছু আসছে আমার রুমে যেটা আমাকে ডিস্টার্ব করছে। এবং আস্তে আস্তে আপনি বিশ্বাস করবেন যে মানে আমার যে বালিশটা যে ছিল, আমার মনে হচ্ছিল যে বালিশটার ভিতর থেকে কেউ আমাকে মানে ঘুমাতে দিবে না, মানে বারবার মনে হচ্ছিল যে আমাকে মানে বিছানা থেকে উঠে যাবো, এরকম একটা সিচুয়েশন। মানে বালিশটার ভিতর থেকে কি বলছিলেন? হ্যাঁ, বালিশটার ভেতর থেকে মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিতেছে আমাকে। তারপরে বালিশের ভেতরে একটা হাত, হ্যাঁ এরকম কিছু একটা, হ্যাঁ এরকম কিছু একটা হবে। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে, মানে এটা কি আমার, কারণ একটা বালিশে কে শুয়ে আছেন এই বোর্ড। হ্যাঁ, তো যাই হোক সেটা, তারপর আমি খুব সাহস করে তাড়াতাড়ি করে উঠে গেলাম, বেডটাকে ছেড়ে উঠে গিয়ে লাইট অন করলাম। লাইট অন করার পরে দেখলাম যে না, সবকিছু ঠিক আছে। বালিশটাকে সরিয়ে ভালো মতো দেখলাম, কম্বলটাকে ভালো মতো ওঠালাম, দেখলাম যে কিচ্ছু নেই। তারপর আমি একটু ফ্রেশ হয়ে যেটা করলাম যে প্রায় 5-10 মিনিট পরে আবার বেডে ঘুমাতে গেলাম। তো আবারও সব লাইট অফ করে সবকিছু ব্ল্যাঙ্কেট নিয়ে আবার ঘুমাতে গেলাম, কিন্তু আবারও দেখি যে একই সিচুয়েশন, একটু পরপর আমার ব্ল্যাঙ্কেটটাকে কে যেন উইন্ডোর পাশ দিয়ে টেনে নিচ্ছে। একই সিচুয়েশন আবারও হচ্ছে, কিন্তু এইবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। এবার আমি চিন্তা করলাম যে না, আমি ব্ল্যাঙ্কেটটা আর রাখবো না, ব্ল্যাঙ্কেটটা একদম খাট থেকে নিচে ফেলে দেবো। মানে আমার খুব প্রবলেম হচ্ছিল যে আমাকে কেউ ঘুমাতে দিচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। তো আমি তখন সাথে সাথে আমার ব্ল্যাঙ্কেটটাকে আমার হাতের বাম পাশে আবারও ঠিক একইভাবে যখনই ফেলে দেব, তখনই আমি যেটা ফিল করলাম, আমার ব্ল্যাঙ্কেটের ঠিক ভেতর থেকে মনে হচ্ছে একটা কিছু অনেক জোরে আমাকে একটা বাড়ি দিয়ে আমার পার মধ্যে একটা এনার্জির মতো মানে ফিল করলাম যে একটা এনার্জি আমার পায়ের মধ্যে একটা অনেক জোরে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালা দিয়ে বাইরে চলে গেল। এবং সেটা আমি নিজের চোখে দেখেছি, এবং এটার কালার ছিল অনেকটা রাসেল ভাই, মানে অনেকটা অরেঞ্জ এবং ইয়েলো এরকম একটা টাইপ, মানে জাস্ট ছোট এক হাতের মতো এটার হাইট হবে, এবং এটা একটা জাস্ট অনেকটা ধোঁয়াশা টাইপের, মানে রাতের অন্ধকার এটাকে আমি একটা লাইটের মতো দেখলাম, যে একটা লাইটের মতো এরকম অরেঞ্জ অথবা ইয়েলোইশ এরকম একটা কালারে হঠাৎ করে আমাকে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালার যে মানে উইন্ডোটার যে পাশটা খালি ছিল সেখান থেকে ওটা চলে গেল, এবং সাথে সাথে ভয় বিছানা থেকে উঠে গেলাম। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। হ্যাঁ, এবং থ্যাংক ইউ ভেরি মাচ।